ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। ঠিক আছে আম্মু, এসো। মিমকে আমি আমার কাছে নিয়ে সিটে বসে পড়লাম। জানালার পাশে আমি বসেছি আর আমার পাশে মিমি বসেছে। মিমকে কোলে নিয়ে আদর করতেছে। আগে ক্লাসে নিয়ে যাওয়ার কারণে সকলে মিমকে চেনে, কিন্তু মিম সবাইকে চেনে না। তেমনি মিমির ক্ষেত্রে হয়েছে, মিমকে চেনে কিন্তু মিমিকে চেনে না, মানে তেমন পরিচিত নয়। মিমির কাছ থেকে আমার কাছে এসে বলল, বাবাই এটা কে? আমি তখন বললাম, এটা তোমার মামুনি হয় আম্মু, আজ থেকে মামুনি বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে বাবাই, মামুনি আমার জন্য চকলেট এনেতে। এই নাও আম্মু। মিমি ওর ব্যাগ থেকে চকলেট বের করে দিল, মনে হয় চকলেট নিয়ে এসেছিল। স্বামীর দিকে তাকিয়ে দেখি স্বামী আমাদের দিকে চেয়ে আছে। আমি একে রাগানোর জন্য মিমির সাথে কথা বলতে লাগলাম। আচ্ছা মিমি, তুমি এত সুন্দর কেন? তোমার সেই কাজল কালো চোখ, সে আপেলের মতো গাল, সে পাগল করে হাসি, সব মিলে মনে হয় যেন স্বর্গের কোনো রমণী নেমে এসছে। মিমি মাথা নিচু করে লজ্জামাকে হাসি দিয়ে বলল, ধ্যাত, কি যে বলো না। আমি আর একটু পাম দিয়ে বললাম, সত্যি মিমি, তোমার রূপের কোনো তুলনা হয় না। তবে যাই বলো না কেন, তোমার মতো সুন্দরী আমাদের কলেজে নেই। মিমি খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি? হ্যাঁ সত্যি, মন তো চাচ্ছে তোমাকে আমার মেয়ের আম্মু বানিয়ে ফেলি। স্বামীর দিকে তাকে দেখে রাগে ফুসতেছে। যাক তাহলে, ওষুধ কাজে লেগেছে। রাগে ওর নাক কান লাল হয়ে গেছে। এটা স্বামীর একটা অভ্যাস। মিমি মুচকি এসে বলল, না করেছে কি, বানিয়ে ফেলো। ও মা, এই মেয়ে বলে কি আমি ওর দ্বারা আমার এক্সকে রাগাতে চাচ্ছি, আর সে বলতেছে তাকে আমার মেয়ের আম্মু বানাতে। আমি মিমিকে সান্ত্বনা দিয়ে বললাম, আমি আমার পরিবারের সাথে কথা বলে দেখি জানো কেমন। ঠিক আছে জানো বলে আমার গালে কিস করে বসলো। হায় আল্লাহ, এ আমি কার পাল্লায় পড়লাম। স্বামীর এসব সহ্য করতে না পেরে তার সিট থেকে উঠে এসে আমাদের কাছে এসে মিমিকে বলল, এই মেয়ে, এখানে কি চুপাচুপি করতে এসেছো? মিমি ভয়ে ঢোক গিলতে গিলতে বলল, না মানে ম্যাম। কি মানে করতেছো? আমার সিটে যেয়ে বসো। কেন ম্যাম? আবার কথা বলো। আমি যা বলেছি তাই হবে, যাও। আর যেন তোমাকে কখনো শাহিদের সাথে না দেখি। কি আর করার। মিমি মন খারাপ করে স্বামীর সিটে গিয়ে বসলো। স্বামী আমার পাশে বসলো আর আমি মনের আনন্দে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। মনে হচ্ছে আমি কিছুই জানি না। স্বামী বিড়বিড় করে বলতেছে, শয়তান ছেলে। বলে কি, ওই মিম পেতনি ছাড়া কি কলেজে অন্য কোনো সুন্দর নয়? তাহলে এতদিন আমার সাথে ছিলি কেন? এতদিন যখন আমার সাথে রিলেশনে ছিলি তখন এত সুন্দর করে আমাকে বলিসনি যে তোমার গালগুলো আপেলের মতো সুন্দর, কাজল চোখগুলো বেশি সুন্দর, আর আজকে একটা পেতনিকে পেয়ে আমাকে ভুলে গেছিস? বলে কি, তাকে না আবার প্রপোজ করবে? দাঁড়া, তোকে প্রপোজ করাচ্ছি আমি। এসবই ভাবছিল। স্বামী যা তা বলতেছে, সবকিছু আমি শুনতে পাচ্ছি, কারণ গানটা তখন আমি বন্ধ করে দিয়েছি। স্বামী ম্যামকে বললাম, ম্যাম কিছু বলতেছেন? স্বামী আমার দিকে করুণ চোখে তাকিয়ে থেকে বলল, আচ্ছা শাহিদ, সত্যি কি আমি তোমার অযোগ্য হয়ে গেছি? এসব বলতেছেন কেন? আর মিমিকে উঠিয়ে দিয়ে আপনি এখানে বসলেন কেন? স্বামী রেগে গিয়ে আমার কলার ধরে বসলো। স্বামী রেগে গিয়ে আমার কলার ধরে বলল, আর কোনোদিন যদি আমার নাম ছাড়া অন্য কোনো মেয়ের নাম মুখে নিয়েছিস তাহলে তোকে শেষ করে আমি শেষ হয়ে যাব। আমি শান্তশিষ্টভাবে স্বামীর হাতটা আমার কলার থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, আমাকে তো সেদিনই মেরে ফেলেছেন, যেদিন মিথ্যা দোষের জন্য, মিথ্যা ষড়যন্ত্রের জন্য আমাকে চরিত্রহীন নামক উপাধিটা দিয়েছেন। এখন আবার নতুন করে মেরে ফেলে কি আছে? অথচ আমার মতো চরিত্রহীন ছেলে লাইফে নিজেকে জড়িয়ে নিজের লাইফটা শেষ করে দেন না। আমার কথা শুনে স্বামীর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমার হাত দুটো ধরে বলল, আমাকে ক্ষমা করা যায় না? এখনও রেগে আছে আমার উপর? আমি হাত দুটো ছাড়িয়ে নিয়ে আমার বুকের ওপর হাত দুটো বেঁধে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, কারো প্রতি আমার কোনো রাগ নেই, আমার ক্ষমা সে তো অনেক আগে করে দিয়েছি, নতুন করে আবার করার কি আছে? তাহলে আমার সাথে কেন এমন করছো? দেখুন, এখন এসব বলতে চাচ্ছি না। স্বামী আর কিছু না বলে গালে হাত দিয়ে নিচের দিকে তাকে নীরবে চোখ দিয়ে পানি ফেলতেছে। মিম ঘুমিয়ে গেছে। আমি মিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমার মেয়েটা একেবারে আমার মতোই ঘুম পাগলে। আমি সিটে মাথা লাগিয়ে দিলাম। হঠাৎ মনে পড়লো আজকে তো মাহফুজ ভাইয়ের সঙ্গে কথা বলা হয়নি।
আর আপনাদেরও বলা হয়নি, গতকাল দুপুরের পর থেকে করা মেডিসিনের জন্য আম্মু বেশ সুস্থ হয়ে উঠেছে। তবে আমার কথা ভাবলেই কান্না করে দেয়। মাহফুজ ভাইকে ফোন দিলাম, প্রথমবার রিসিভ করলো না, আবার দিলাম, এবার রিসিভ করলো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন রোগী কেমন আছে? আম্মুর কথা উচ্চারণ করলাম না, কারণ সামিয়া পাশে বসে আছে, আম্মুর কথা বলে হয়তো বুঝতে পারবে। আলহামদুলিল্লাহ, মোটামুটি সুস্থ। এখন ঘুমের মেডিসিন দিয়ে ঘুমিয়ে রাখা হয়েছে, আর জেগে থাকলেই তোমার কথা। আর শোনো, এইবার যদি এইরকম সমস্যা হয় তাহলে কিন্তু বড় রকমের সমস্যা হতে পারে, আর পারলে তুমি চলে এসো। দেখি ভাইয়া, যাওয়ার চেষ্টা করব। আচ্ছা ভাই, ভালো থাকবেন। আচ্ছা, ভালো থেকো। আমি ফোনটা রেখে দিয়ে সিটে হেলান দিয়ে ঘুমিয়ে গেলাম। বেশ ভালোই ঘুম হলো। ঘুম থেকে উঠে দেখি আমি স্যামের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছি, আর মিম আমার কোলে বা স্যামের কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে। স্যামে এক হাত দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর অন্য হাত দিয়ে মিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি স্যামের কাঁধ থেকে মাথা তুলে ঠিকঠাকই হয়ে বসে বললাম, সরি, আসলে ঘুমের মধ্যে বসতে পারিনি। স্যামে মুচকি এসে বলল, সমস্যা নেই। ঘুম কেমন হলো? দুজনেই আর কোনো কথা বললাম না। বাস তার আপন গতিতে চলছে, আর আমি বাইরের দৃশ্য দেখতেছি। বাসের হেল্পারের কাছ থেকে শুনলাম 1 ঘন্টার পথ অতিক্রম করলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। একটু পরেই আমার মেয়ে ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠেই ওর মামুনিকে বলল, মামনি, আমার চকলেট নয়। সামিয়া মিমকে চকলেট বের করে দিয়ে বলল, এই না আম্মু। এরপরে আমার মেয়ে আর মামুনির কোলে আচ্ছা হয়ে মনের আনন্দে চকলেট খাচ্ছে। আমি আমার মেয়েকে বললাম, আম্মু, তোমার ঘুম কেমন হলো? তাহলে হয়তো বাবাই তোমার ঘুম তেমন হলো। তোমার বাবাইয়ের ঘুমও খুব ভালো হয়েছে মামুনি। মিম আর সামিয়া দুজনে গল্প করতে লাগলো। দীর্ঘপথ অতিক্রম করার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। বাস একটা হোস্টেলের সামনে থামলো, তবে এটা কক্সবাজার শহর থেকে একটু বাইরে। এই হোটেলটা আমাদের কলেজের টিচাররা অনলাইনে বুক করেছে, আর এটাই কক্সবাজারের সবচেয়ে বড় হোটেল। বাস থেকে নামতে ইকবাল এসে সামিয়াকে বলল, সামিয়া লজ্জামাকে মুখে বলল, খুব ভালো হয়েছে দেবর্ষি। আমি শিবাদের দিকে রক্তিম চোখে তাকিয়ে বললাম, এই তোদের কোন কালের ভাবি হয়? আর তোদের বলছি না ভাবি বলে ডাকবি না? সমস্যা নেই, তোমরা আমাকে ভাবি বলে ডাকতে পারো। আমি সামিয়াকে বললাম, দেখুন ম্যাম, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। বলে আমি রাগ করে সেখান থেকে চলে আসলাম। এরপর স্যার আমাদের প্রত্যেক দুজনকে একটা করে রুমের চাবি দিল। আমি আর ইকবাল এক রুমে, সাকিব আর রিয়াদ এক রুমে, অপরদিকে সামিয়া আর নেহা এক রুমে। ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। একটু ঘোরাঘুরি করতে সন্ধ্যা লেগে গেল। আজকে আকাশ কালো, বেশ ঘোলাটে। বাইরে এসে দাঁড়িয়ে আছি, বাইরের দৃশ্য দেখছি। হঠাৎ পেছন থেকে কে যেন বলল, একাই কি করছে? পিছনে ফিরে দেখি মিমি দাঁড়িয়ে আছে। ও তেমন কিছু না, তোমার সাথে একটা কথা আছে। তোমার সময় যদি হয় তাহলে একটু সাইডে গেলে ভালো হতো। মিমি খুশি মনে বলল, আমারও তোমাকে কিছু বলার আছে। আচ্ছা চলো, কোথায় যাবে? হ্যাঁ এসো। এরপর মিমিকে নিয়ে একটা ফাঁকা জায়গায় গেলাম। সেখানে গিয়ে মিমিকে বললাম, মিমি, তোমাকে যে কথাটা বলবো তারপর যেন কোনো উল্টাপাল্টা কিছু না করো, আর আমাকে ভুল বোঝো না। কি এমন কথা বলবে তার জন্য এমন বলছো? তুমি আগে আমাকে কি বলতে চেয়েছিলে তাই বলো, আমি পরে বলতেছি। আসলে শাহিদ, আমি ভনিতা পছন্দ করি না। সোজাসুজি বলে দিই, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি শাহিদ, আমাকে ফিরিয়ে দিও না। আমি কি বলবো সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। করতে চাইলাম কি আর হলো কি, এটা সম্ভব নয়। কেন? দেখো মিমি, তোমার প্রতি আমার সেরকম কোনো ফিলিংস হয়নি। তোমাকে আমি বন্ধু ভেবে এসেছি। আর পাশে কথাগুলো বলার কারণগুলো হলো, তোমাদের স্বামী ম্যাম হলো আমার গার্লফ্রেন্ড। আমরা একে অপরকে ভালোবাসি। একটা ভুল বোঝাবুঝির জন্য আমরা একজন অন্যজনের কাছ থেকে দূরে আছি, তবে ভালোবাসাটা একই আছে। তাকে রাগানোর জন্য তোমার সাথে এরকম করেছি। সত্যি বলতে জানো কি, তুমি যথেষ্ট সুন্দরী। তুমি আমার থেকে ভালো ছেলে পাবে। আমার না আছে কোনো পরিবার, না আছে কোনো থাকার জায়গা, সব অন্যজনের। আর পারলে আমার কথা শেষ হতে না হতেই কোত্থেকে যেন স্বামী এসে সজোরে মিমির গালে 2টা থাপ্পড় মারলো। মিমি তাল সামলাতে না পেরে পড়ে গেল। স্বামী মিমিকে তুলে বলতেছে, তোমাকে কতবার বলেছি শাহিদের সাথে কথা বলবে না, তারপরে শুনিসনি? বলে আরেকটা থাপ্পড় দিতে যাবে, ঠিক তখনই আমি এর হাতটা ধরে ঠাস ঠাস করে 2টা লাগিয়ে দিলাম। বেশ জোরে মারার জন্য স্বামীর ঠোঁটে কিছুটা অংশ কেটে গেছে। স্বামী আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছে। হয়তো কখনো ভাবতেই পারিনি আমি তাকে মারবো। তোকে আমি কতবার বলবো আমি তোকে ভালোবাসি না, তোর মতো অবিশ্বাসীর মায়া আর নিজেকে জড়াতে চাই না। তারপরে কেন তুই আমার পিছনে পড়ে আসিস? যা, চোখের সামনে থেকে চলে যা,
আর যেন না দেখি তোকে আমি। সামিয়া কান্না করতে করতে দৌড়ে রুমে চলে গেল। আমার মাথায় রক্ত উঠে গেছে। কি করব বলেন, এখানে তো আর মিমির দোষ নেই। আমি তো মিমিকে এখানে নিয়ে এসেছি। আমি মিমিকে বললাম, সরি মিমি, আমার জন্য তোমাকে এরকম পরিবেশের সম্মুখীন হতে হলো, আমাকে মাফ করে দাও। আরে সমস্যা নেই, যে কোনো মেয়ে তার ভালোবাসার মানুষটির কাছে অন্য কাউকে দেখলে সহ্য করতে পারে না। আর তুমি হয়তো আমার ভাগ্যে নেই, আমরা বন্ধু হয়ে থাকতে পারি তো নাকি? আচ্ছা, তোমাদের সম্পর্কটা কতদিনের? বন্ধু হতে পারি। আর আমাদের সম্পর্কের কথা জানতে চাও তাহলে শোনো। এরপর কলেজ থেকে শুরু করে সামের সাথে প্রেম, বাসা থেকে বের হয়ে সবকিছু বললাম। আমার কথা শুনে মিমি কান্না করতে করতে বলল, এত কিছু হয়েছে তোমার উপর? হ্যাঁ, তবে কথা দাও, এসব কথা আর ম্যামের সাথে আমার রিলেশনের কথা আর কাউকে বলবে না। ঠিক আছে, তবে শাহিদ, ম্যাম তোমাকে হয়তো ভালোবাসে, আর কষ্ট দিও না। হ্যাঁ জানি, তবে আর একটু দিব। এমন কিছু করো না যাতে আবার হারিয়ে যায়। আরে না, আচ্ছা রুমে যাও যাক নাকি? চলো। এরপর রুমে এসে দেখি ইকবাল শুয়ে থেকে ফোন টিপতেছে। আমি সবাই বসে থেকে নেহার কাছে ফোন দিয়ে মিমের কথা জানলাম। একটু পরে ডিনার করার জন্য ডেকে গেল। সকালে একসাথে হোস্টেলের ক্যান্টিনে গিয়ে ডিনার করলাম। ডিনার করে যে যার রুমে আসলাম। দীর্ঘক্ষণ জার্নি করার জন্য শরীরটা বেশ ক্লান্ত হয়ে পড়েছে। এর জন্য আজকে ঘোরাফেরা না করে একটু আগেই ঘুমিয়ে পড়লো। তবে ডিনারের সময় নেহাকে একাই দেখলাম ওর বান্ধবীর সাথে। মিম এতক্ষণে ঘুমিয়ে গেছে, কিন্তু সামিয়া ডিনার করলো না কেন? এত ভেবে কাজ নেই, রুমে এসে ঘুমিয়ে পড়লাম। রাত বেশি হয়নি, কেবল 9টা বেজেছে। ইকবাল ঘুমিয়ে পড়েছে। একটা রুমে 2টা করে বেড আছে, যার ফলে শুয়ে থাকতে অসুবিধা হবে না। শুয়ে পড়তেই ঘুমিয়ে গেলাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি নেহা ফোন দিয়েছে। ঘুমটা কোথাও উধাও হয়ে গেল। ওদের কারো কিছু হলো না তো? 1 পাউন্ড টেনশন নিয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো নেহা, কারো কিছু হয়েছে নাকি? কেন? আমি রুম থেকে বের হয়ে আমার রুমে এসে দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে নেহা রুমের কাছে গেলাম। দরজা ধাক্কা দিতে নেহা এসে দরজা খুলে দিল। আমি রুমের ভিতরে ঢুকে সামের বেডের দিকে তাকিয়ে দেখি অবাক হয়ে গেলাম, কারণ সামে বেডের উপর শুয়ে আছে আর তার গায়ের উপর কম্বল থাকার পরে থরথর করে কাঁপতেছে আর আবল তাবল বকতেছে। সামিয়ার কোল্ডে অ্যালার্জি আছে, যার জন্য এখন তার অবস্থা বেশি খারাপ। সামিয়ার এই অবস্থা দেখে আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠলো। হাজার হলো সে আমার ভালোবাসা, মুখে থেকে যতই বলি না কেন ভালোবাসি না, কিন্তু অন্তরে তার প্রতি আমার ভালোবাসা একই রয়েছে। তবে তার প্রতি আমার অভিমানটাও রয়েছে এখনো। জানি না এই অভিমানটা শেষ কবে হবে। আমি সামিয়ার বেডের কাছে গিয়ে সামিয়ার কপালে হাত দিয়ে দেখি জ্বরের কারণে সামিয়ার কপাল পড়ে যাচ্ছে। আমি নেহাকে জিজ্ঞাসা করলাম, নেহা, ম্যামের এই অবস্থা কি করে হলো? আসলে ভাইয়া কালকে সন্ধ্যার পর ম্যাম কোথা থেকে যেন দৌড়ে রুমে আসলো। রুমে এসে কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। একটু পর দেখি শাওয়ারের শব্দ আসছে। আমি মনে করলাম জার্নি করার জন্য শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে, তাই শাওয়ার নিচ্ছে। আমিও আর কিছু বললাম না। প্রায় আধ ঘন্টা পার হয়ে যাচ্ছে, তবুও বের হয়ে আসছে না। আমি ওয়াশরুমের দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখি ম্যাম ওয়াশরুমে মেঝেতে বসে কান্না করছে আর মাথার উপর ঝর্ণা থেকে পানি পড়ছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোমার? কিছু হয়নি। তাহলে এখন এভাবে শাওয়ার ছেড়ে বসে আছে কেন? আমার কিছুই হয়নি, প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমাকে একা থাকতে দাও। আমি কিছু না বলে ওয়াশরুম থেকে বের হয়ে চলে আসলাম। একটুবার ডিনার করার জন্য ডেকে গেল। আমি ম্যামকে ডিনার করার জন্য ডাকলাম, কিন্তু সে বলল পরে ডিনার করবে। আমি জেদ করেও তাকে আমার সাথে ডিনার করতে নিয়ে যেতে পারি। আমি মিমকে নিয়ে ডিনার করতে গেলাম। ডিনার করে রুমে এসে দেখি ম্যাম এখনো শাওয়ার নিচ্ছে। আমি তার কোনো কথা না শুনে রুম থেকে ড্রেস নিয়ে গিয়ে তার ভেজা ড্রেসগুলো চেঞ্জ করে দিয়ে ড্রেস পরে দিয়ে তার বেডে শুয়ে দিলাম। তারপর থেকে আবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ম্যাম আমাকে জোরে ধরে কান্না করতে করতে বললো, আমি হারিয়ে গেছি নেহা, আমি আমার ভালোবাসার প্রতি হারিয়ে গেছি। তখন আমি বুঝতে পারলাম তোমাদের মধ্যে কিছু হয়েছে। নেহার কথা শুনেই আমার চোখ দুটো দিয়ে নোনা জল পড়তে লাগলো। কি করে পারলাম মেয়েটার সাথে আমার আচরণ করতে? মন চাই বুকে জড়িয়ে নিয়ে চোখে চোখ রেখে বলি, পাগলি, তোকে ভালোবাসি রে, তুই কেন বুঝিস না? মন চায় আবার তাদের কাছে ফিরে যেতে, কিন্তু কোন এক অজানা শক্তি এসে বাধা দিয়ে বলে, শাহিদ, তারাও তো তোকে কম শাস্তি দেয়নি, কেন তুই ভুলে গেলি? তখন আমি আর তাদের কাছে ফিরে যেতে পারি না। যে করে সে পুরনো ক্ষতগুলো মনে পড়ে সে 3 বছর আগের কথা, যখন তারা আমাকে বিনা দোষে বাসা ছাড়া করলো, বিনা দোষে চরিত্রহীন উপাধি দিল। কি করে তাদের কাছে আবার ফিরে যাই? নেহার কথা আমি ভাবনা জগৎ থেকে বের হয়ে আসলাম। ভাইয়া, জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, জানার চেষ্টাও করি না। তবে একটা কথা বলি ভাইয়া, এই মেয়েটা তোমাকে খুব ভালোবাসে, তাই বলে অতীতের সব কিছু ভুলে আবার নতুন করে শুরু করো। আমি নেহার কথার উত্তর না দিয়ে বললাম, নেহা,
তোর কাছে রুমাল থাকলে নিয়ে আয় তো। নেহা রুমাল নিতে পাঠিয়ে দিয়ে আমি ওয়াশরুম থেকে এক জগ পানি নিয়ে আসলাম। পানি নিয়ে এসে সামিয়ার মাথার কাছে বসে নেহার কাছ থেকে রুমালটা নিয়ে পানিতে ভিজে সামিয়ার মাথায় পটিয়ে দিতে লাগলাম। সামিয়ার জ্বর ক্রমশই বেড়েই চলেছে, গায়ে কাঁপুনি বেশি হয়ে যাচ্ছে আর জ্বরের করে ভুলভাল বকতেছে। আমি আমার রুমে এসে ব্যাগ থেকে জ্বরের ক্যাপসুল নিয়ে সামিয়াকে খাই দিলাম। সামি এখনো অচেতন অবস্থায় আছে। প্রায় 45 মিনিট ধরে জলপট্টি দেওয়ার পরে সামিয়া কিছুটা স্বাভাবিক হলো। এতক্ষণ নেহা আমার পাশে বসেছিল। আমি নেহাকে বললাম, আপু তুই মিমকে নিয়ে তোর বেডে শুয়ে পড়। আমি এখানে বসে আছি, তুমি তোমার রুমে যে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে ভাইয়া। এরপর নেহা মিমকে সামিয়ার বেড থেকে নিয়ে গিয়ে ওর বেডে ঘুমিয়ে পড়লো। আমি সামিয়ার মাথাটা আমার কোলের উপরে তুলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর মাথায় জলপট্টি দিচ্ছি। এক্সের সেবা করতে করতে কখন যে রাত শেষ হয়ে গেছে বুঝতে পারিনি। ফজরের আজানের সময় সামিয়ার বেড থেকে উঠে নিজের রুমে এসে উজু করে নামাজ পড়ে বেডে গাটা এলিয়ে দিলাম। এখন সামিয়ার জ্বরটা সেরে গেছে, তবে একটু একটু আছে। সকাল 7টায় ঘুম থেকে উঠে সোজায় মেডিসিন কর্নার থেকে কিছু জ্বরের ওষুধ নিয়ে এসে নেহাকে দিয়ে বললাম, নেহা এই মেডিসিনগুলো তোর ম্যামকে খাই দিস। ঠিক আছে ভাইয়া। এখন জ্বর কেমন আছে? জ্বর নেই, তবে মেডিসিনগুলো খাইয়ে দিলে একেবারে সেরে যেতে পারে। ঠিক আছে। রুমে এসে ফ্রেশে ইকবাল আর আমি বসে আছি। একটু পর রিয়াদ আর সাকিব আমাদের রুমে আসলো। সাকিব আর রিয়াদ বসতে ইকবাল বলতে শুরু করলো, জানিস তোরা আমাদের শাহিদ ভাই আজকে রাতে ভাবির কাছে ছিল। ইকবালের কথা শুনে সাকিব আর রিয়াদ আমার দিকে মুখ খোলা রেখে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি অন্য গ্রহ থেকে এসেছি। বলিস কি মামা, এত দূর আগিয়ে গেছে? আরে আগে শুনি তো নাকি। বল। রাত প্রায় 10টা বাজে। আমার ঘুম ভেঙে গেল। পাশের বেডে তাকিয়ে দেখি জাহিদ নেই। মনে করলাম ওয়াশরুমে গেছে, কিন্তু বেশ কিছু সময় পার হয়ে যাবার পরেও ওয়াশরুম থেকে বের হচ্ছে না। আমি ওয়াশরুমে ঢুকে দেখি কেউই নেই। গেল কই রে? আমি ভাবলাম হয়তো বাইরে গেছে। রুম থেকে বের হয়ে এসে দেখি বাইরেও নেই। ম্যামের রুমে উকি দিয়ে দেখি আমাদের জানের জান দোস্ত জাহিদ কথা বলতেছে। তার মানে ভাইয়া ভাবি রুমে গেছে। আমি রুমে এসে শুয়ে পড়লাম। ফজরের একটু আগে ঘুম থেকে উঠে দেখি জাহিদ এখনো আসেনি। একটু পরে রুমে আসলো। আমি ঘুমানোর ভান করে মিটিমিটি চোখে তাকিয়ে বুঝতে পারলাম বন্ধুর শরীরটা বেশ খারাপ, কারণ সারা রাত হয়তো ম্যাচ খেলেছে। এত কিছু হয়ে গেল, তারপরে তুই আমাদের কিছু জানানোর প্রয়োজন মনে করলি না? ছি, ভাবতেও খারাপ লাগতেছে। আরে ভাই, ইকবাল যা বলতেছে তার কিছুই সত্য, কিছু মিথ্যা। আমি রাতে ওখানেই ছিলাম, কিন্তু আমাকে বলতে না দিয়ে সাকিব বলল, বুঝি বন্ধু বুঝি, আমরা কচি খোকা না। কোচও বুঝিস তোরা, থাক তোরা বলে রুম থেকে বের হয়ে আসলাম। কারণ তাদের কাছে যতই থাকবো তারা ততই পেঁচাবে। বাইরে আসতে ফোনটা বেজে উঠলো। বের করে দেখি স্যার ফোন দিয়েছে। আমি রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছো তুমি? স্যার আমি তো বাইরে আছি। কেন? তুমি হোস্টেলে চেয়ে সকলকে ক্যান্টিনে নিয়ে আসো, ব্রেকফাস্ট করে আমরা ঘুরতে বের হব। ঠিক আছে স্যার। আমি হোস্টেলে ফিরে এসে সবাইকে ক্যান্টিনে যেতে বললাম। সকালে একসাথে ব্রেকফাস্ট করে ঘুরতে বের হলাম। প্রথমেই হিমছড়ি গেলাম, এরপরে পর্যায়ক্রমে গেলাম বঙ্গবন্ধু সাফারি পার্কে, রাডার স্টেশন ও লাইট হাউসে, লামারপাড়া, ক্যাঙে, ইউনানিতে। প্রকৃতির এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখে মনে হচ্ছে প্রকৃতির মাঝে হারিয়ে যাই। অনেকক্ষণ যাবৎ ঘোরাফেরা করলাম। দুপুর 2টা বেজে গেছে। এরপর একটা রেস্টুরেন্টে গিয়ে সবাই একসাথে লাঞ্চ করে হোস্টেলে আসলাম। সকালে গোসল করে আবার রওনা দিলাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। বিকেলে সে পরন্ত সূর্যের রোদটুকু এবং সন্ধ্যায় সূর্যাস্তের সময়টা উপভোগ করতে আমরা সৈকতে কাটাতে চাই। আর আজকে রাতে রওনা দেবো সিলেটের উদ্দেশ্যে। সৈকতে আমি, নেহা, মিম, সামি একসাথে ঘুরতেছি। ইকবাল, সাকিব, রিয়াদ আর কিছু ফ্রেন্ড একসাথে ঘুরতেছে। সামি, নেহার, মিম ওরা 3জন আমার সামনে যাচ্ছে আর আমি তাদের পিছু পিছু যাচ্ছি। ফোনটা বেজে উঠলো। বের করে দেখি অফিসের এমডি ফোন দিয়েছে। রিসিভ করে বললাম, আজকে রাতে আমাকে ঢাকা ব্যাক করতে হবে। অফিসের কি যেন জরুরি মিটিং আছে, যেটা আমার স্বাক্ষর ছাড়া হবে না। এতক্ষণ ওরা 3জন আমাকে থেকে অনেকটা দূরে আছে। হঠাৎ মিমি দৌড়ে এসে বলল, শাহিদ দেখো তো আমার চোখে কি যেন পড়েছে, খুব ব্যথা করছে, প্লিজ একটু দেখো। আমি 3টার রোদ বেশ কড়া না হলেও রোদে দাঁড়িয়ে থেকে বেশ সুবিধা নয়। আমি মিমিকে নিয়ে একটা গাছের নিচে নিয়ে গেলাম। পকেট থেকে একটা টিস্যু বের করে দিয়ে কিছু অংশ ছিঁড়ে নিলাম। মনে করলাম বালি পড়েছে হয়তো। মিমির চোখের কাছে চোখ নিয়ে গিয়ে ভালো করে দেখি একটা ছোট পোকা পড়েছে। টিস্যু দিয়ে পোকাটা বের করে দিয়ে মিমির চোখে যখনই ফু দিতে যাব, তখনই কে যেন আমার পিছু থেকে আমার কাঁধে হাত দিয়ে ঘুরিয়ে নিল। তাকে দেখি সামিয়া। সামিয়া কোনো কথা না বলে আমার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে বলতে লাগলো, লুচ্চা, তোর লুচ্চামি কখনো শেষ হবে না?
তুই চরিত্রহীন ছিলি, এখন আছিস। তোর মতো চরিত্রহীন আমি কিছু বলতে না দিয়ে ঠাস ঠাস করে লাগিয়ে দিয়ে বললাম, ব্যাস অনেক বলেছিস। ভেবেছিলাম সবকিছু ভুলে আবার তোকে বুকে জড়িয়ে নেব, কিন্তু না, সেটা তুই হতে দিলি না। তোর মতো মেয়ের সঙ্গে কথা বলার ইচ্ছে নেই আমার। এতক্ষণ সবাই আমাদের এই কাহিনী সবাই দেখলো, সবাই ভাবতেছে এদের সম্পর্কটা কি। আমি নেহালকে বলে হোস্টেলে ফিরে আসি, মাথায় রক্ত উঠে গেছে। আমি ভাবলাম হয়তো সামিয়া তার ভুল বুঝতে পেরে আমাকে আবার ভালোবাসতে শুরু করেছে, কিন্তু না, এটা তার একটা আবেগ। রুমে এসে সাওয়ার ছেড়ে দিয়ে ভিজতে লাগলাম। আসলে ম্যাম, আপনার ভালোবাসাটা আসল নয়। আর আসল হলে নিজের ভালোবাসার মানুষটিকে এভাবে সন্দেহ করতেন না। মানে কি বোঝাতে চাচ্ছ? আমি বলতে চাইছি আপনি শাহিদের যোগ্য নয়। শাহিদ আপনাকে আগের মতোই ভালোবাসে, কিন্তু আপনি শাহিদের ভালোবাসার মর্যাদাটা দিলেন না। গতকাল রাতে যখন আপনি আমাকে শাহিদের সাথে দেখেছিলেন, তখন আমি শাহিদকে আমার ভালোবাসার কথা বলেছিলাম, কিন্তু শাহিদ আপনাকে ভালোবাসে বলে আমাকে রিজেক্ট করে দেয়। তবে আপনার সাথে এমন করার কারণ হলো যে আপনাকে কষ্ট দিতে চায় সে। ভালোবাসার মানুষকে বিনা কারণে কষ্ট দিলে কেমন হয় আপনাকে সে কয়েকদিনের মধ্যেই মেনে নিতে চেয়েছিল, কিন্তু আপনি তার নিজ হাতে শেষ করে দিলেন। মিমির কথা শুনে সামিয়া মাথায় হাত দিয়ে বিছে বসে পড়ে। মিমি আবারও বলতে শুরু করলো, আর আজকে আমার চোখে কি যেন পড়েছিল, খুব ব্যথা করছিল। আমি শাহিদকে দেখতে পেয়ে তার কাছে দৌড়ে এসে চোখে কিছু পড়ার কথা বললে শাহিদকে সরিয়ে আমার চোখের পোকা বের করে দেয়, আর আপনি এসে চর মেরে কথা শুনিয়ে দিলেন। এখনো সময় আছে, নিজের ভালোবাসার মানুষকে নিজের করে রাখুন। সেটা যে কোনো উপায়েই করতে পারেন। হয়তোবা আপনার কষ্ট হতে পারে, তবু চেষ্টা করুন, কেননা একবার হারিয়ে ফেললে সারা জীবন চোখের পানি ফেলতে হবে। বলে মিমি সেখান থেকে চলে গেল। সামিয়া বিছে বসে থেকে কান্না করতে লাগলো। নেহা সামিয়াকে বিভিন্নভাবে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সামিয়া কান্না করেই যাচ্ছে। সামিয়ার কান্না দেখে মিমি কান্না শুরু করে দিয়েছে। নেহা সামিয়া আর মিমকে নিয়ে হোস্টেলে ফিরে আসলো। আমি স্যারের কাছে গিয়ে বললাম, স্যার আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। বলো। স্যার আমি আজকে ঢাকা ব্যাক করব। কেন? স্যার কালকে সকালে অফিসে একটা জরুরি মিটিং আছে, আর সেখানে আমি না থাকলে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর নিষেধ করা যাচ্ছে না। ঠিক আছে স্যার, আর আমার বোন এবং আমার মেয়েকে একটু দেখে রাখবেন। ঠিক আছে, কখন যাবে? 8টার ফ্ল্যাটে যাব। ওকে। স্যারের রুম থেকে বের হয়ে এসে আমার রুমে এসে প্যাক করতে লাগলাম। এতক্ষণে সবাই বিচ থেকে চলে এসছে। আমার প্যাক করতে থেকে ইকবাল বলল, জাহিদ দোস্ত কোথায় যাবি? প্যাক করছিস কেন? ঢাকায় যাব দোস্ত। কেন? জরুরি একটা মিটিং আছে, আর নেহাকে একটু দেখে রাখিস। আচ্ছা ঠিক আছে। আমি নেহার কাছে ফোন দিয়ে বাইরের রুম থেকে আসতে বললাম। নেহা বাইরে এসে আজ দেখে অবাক, কারণ আমি লাগেজ নিয়ে বের হয়েছি। আমাকে অবস্থায় দেখে বলল, ভাইয়া তুমি কোথাও যাবে? আসলে অফিসের একটা জরুরি মিটিং আছে তো, তাই আমাকে যেতে হবে। না গেলে হয় না। না রে বোন, যেতে হবে। আর আমার আম্মুকে একটু নিয়ে আয়। নেহা মিমকে নিতে তার রুমে গেল। একটু পরে সামিয়া শহরে 3 জন আমার কাছে আসলো। সামিয়া আমাকে এভাবে দেখে অবাক। আমি আমার মেয়েকে কোলে নিয়ে বললাম, আম্মু তুমি আমার সাথে যাবে নাকি তোমার আন্টির সাথে থাকবে? বাবা তুমি কোথায় থাকবে? আমি ঢাকায় যাবো আম্মু, তুমি যাবে? না বাবাই, আমি আন্নি আর মামনির সাথে থাকবো। আচ্ছা আম্মু থাকো, দুষ্টুমি করবে না। আচ্ছা বাবাই। আর নেহা মিমকে দেখে রাখিস। ঠিক আছে ভাইয়া, ভালোভাবে যেও। আচ্ছা। আমি সামান্য করে লাগেজ সাথে নিয়ে যে এক কদম ফেলবো, তখনই সামিয়া দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ এবার আমাকে ক্ষমা করে দাও, আর একবার আমাকে সুযোগ দাও। আমি কিছু না বলে পার্টি ছাড়িয়ে নিয়ে ইকবাল, রিয়াদ আর সাকিবকে বিদায় দিয়ে বাবার আলাম বিমানবন্দরের উদ্দেশ্যে। বিমানবন্দর পৌঁছতে 8টা বাজতে আর 10 মিনিট বাকি। তারপরে বিমানে উঠে পড়লাম। বিমান ঢাকায় ল্যান্ড করলো। বিমান থেকে নেমে বিমানবন্দরের বাইরে এসে দেখি ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। বিমানে ওঠার সময় আঙ্কেলকে আসতে বলেছিলাম। গাড়ি নিয়ে বাসে আসলাম। ফ্রেশ হয়ে হালকা ডিনার করে ঘুমিয়ে পড়লাম, কারণ গত রাতে একটা প্রতারকের সেবা করতেই কাটিয়ে দিয়েছি। সকালে ঘুমতে করতে নাস্তা করে অফিসে গেলাম। অফিসে প্রয়োজনীয় কাজ শেষ করে বাসায় এসে গাড়ি নিয়ে বেরোলাম রাজশাহীর উদ্দেশ্যে। ড্রাইভার আঙ্কেলকে নিয়ে আসিনি, একাই এসেছি। লং ড্রাইভ করতে ভালো লাগে। দীর্ঘক্ষণ ড্রাইভ করে রাজশাহী মেডিকেলের সামনে এসে পৌঁছালাম। গাড়ি পার্ক করে নার্সের ড্রেস আপ করে ভিতরে ঢুকলাম। আম্মুর কেবিনে গিয়ে দেখি আব্বু মাথা হেলে বসে আছে আর আম্মু ঘুমিয়ে আছে। এখন নজর রেখে মাহফুজ ভাইয়ের সঙ্গে দেখা করলাম। মাহফুজ ভাই বলল, আম্মু এখন মোটামুটি সুস্থ, কয়েকদিন পর রিলিজ দিবে।
মাহফুজ ভাইয়ের সাথে কিছু কথা বলে হাসপাতাল থেকে গাড়ির কাছে আসলাম, আবার ড্রাইভ করে চলে আসলাম ঢাকায়। আগামীকাল সকাল 7টায় নেহারা সিলেট থেকে ঢাকায় ফিরবে। রাজশাহী থেকে ঢাকায় আসতে রাত হয়ে গেল। ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি 6:30 বেজে গেছে। দ্রুত ফেসে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কলেজে, কারণ ট্যুরের বাস কলেজে এসে সকলকে নামিয়ে দেবে। একটু পরে বাস আসলো, একে একে সবাই নামলো। মিম, নেহা আর সামি একসাথে নামলো। মিম আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে তুললো, আমি কোলে তুলে নিলাম। এরপরে আমি বন্ধুদের সাথে কথা বলে নেহা আর মিমকে নিয়ে গাড়িতে উঠলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে 3জন মিলে নাস্তা করলাম। আজকে কলেজ বন্ধ আছে। নাস্তা করে নেহা ওর রুমে গেল ঘুমানোর জন্য, আর মিমকে আমার রুমে নিয়ে এসে গল্প করতে লাগলাম। এইভাবে দিনটা কেটে গেল। পরের দিন কলেজে গেলাম। কলেজে ক্লাস তেমন হলো না, শুধু ট্যুরের কথাই হলো। ছুটির পরে আমি আর সামির রুমে গেলাম না, ওদের দুজনকে নিয়ে বাসায় আসলাম। গোসল করে নামাজ পড়ে লাঞ্চ পড়তে বসলাম, কারণ পরীক্ষার আর বেশি সময় নেই। রাতে মিম, নেহার আমি একসঙ্গে ডিনার করতেছি। মিম আমার কোলে বসে আমার হাতে তুলে খাচ্ছে। ডিনার করার সময় নেহা যা বললো তা শুনে তো আমার রাগে মাথায় রক্ত উঠে গেল। ভাইয়া, একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। আসলে ভাইয়া, সামিয়া ম্যাম যে বাসায় থাকতো সেই বাসায় সমস্যা হয়েছে, এখন থাকার জন্য অন্য একটা বাসা খুঁজছে। তো আমি বলেছি যে তাকে আমাদের বাসায় রেখে দিই, তাতেই তার কাছে আমার লেখাপড়াও ভালো হবে আর মিমদার মামুনিকেও কাছে পাবে। আমি নেহাকে ঠান্ডা মাথায় শান্তভাবে বললাম, দেখ নেহা, তুই কি চাস আমি তোদেরকে ছেড়ে চলে যাই? না। তাহলে এসব কথা আর বলিস না প্লিজ ভাইয়া, তুমি শুধু আমার এই কথাটা রাখো। আমি বেশি আর কোনো কথা বলতে চাচ্ছি না। এই কথা বলে খাবার টেবিল থেকে উঠে মিমকে নিয়ে রুমে আসলাম। মিমকে ঘুম পাড়িয়ে রেখে ছাদে গেলাম। ছাদে গিয়ে আকাশের তারার দিকে তাকিয়ে মনে মনে বলতেছি, কেন সামিয়া, কেন তুই আমার সে পুরনো কষ্টগুলো মনে করিয়ে দিচ্ছিস? আমি তো তোমাকে ছাড়া ভালোই ছিলাম, কোত্থেকে তুমি এসে আবার তোমার মায়ে জড়িয়ে ফেললে। এই মায়ের কাছে তোমার প্রতি আমার ঘৃণাটা হার মেনে নিয়েছিল। আমি তো সব কিছু বলে তোমাকে বুকে জড়িয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে সে আবার একইভাবে সন্দেহ করে চরিত্রহীন উপাধি দিলে। বেশ, আমি চরিত্রহীন হলাম, কিন্তু আমার কাছে আসার জন্য, আমার বাসায় থাকার জন্য এরকম করতেছো কেন? হয়তো তুমি মনে করেছো আমি কিছুই বুঝতে পারিনি। দেখি তুমি কত দূর দৌড়তে পারো। নেহা মন খারাপ করে ডাইনিং টেবিল থেকে উঠে রুমে আসতেই ওর ফোনটা বেজে উঠল। বেড থেকে ফোনটা হাতে নিয়ে দেখে সামিয়া ফোন দিয়েছে। নেহা রিসিভ করলো। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। নেহা, তোমার ভাইয়া কি বললো? আসলে ভাবি, ভাইয়া তো রাজি হচ্ছে না। ও, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না নেহা, কিছুই ঠিক হবে না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি মনে হয় আমার ভালোবাসাকে হারিয়ে ফেললাম। প্লিজ ভাবি, তুমি ভেঙে পড়ো না, আমি চেষ্টা করছি। প্লিজ নেহা, তুমি কিছু করো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা, পরে কথা হবে। ঠিক আছে, ভালো থেকো। নেহার সাথে কথা বলে সামিয়া বেডে বসে থেকে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। সামিয়ার মনে হচ্ছে সে আমাকে হারাতে যাচ্ছে। বড্ড বেশি ভালোবাসে সে আমাকে, কিন্তু কিভাবে যে কি হয়ে গেল। হয়তো বেশি ভালোবাসার জন্য সন্দেহটা বেশি, আর একটা সম্পর্ক ভাঙতে সন্দেহের অবদানও সবচেয়ে বেশি। নেহা ফোন রেখে ভাবতে লাগলো কিভাবে সামিয়াকে তার বাসায় নিয়ে আসা যায়, আর এই জন্য তার ভাবিকে রাজি করাতে হবে। কিন্তু কিভাবে? একটু পরে মনে পড়লো তার ভাই তো তার কান্না সহ্য করতে পারে না। এসব ভাবতেই ঘুমিয়ে গেল। অনেক রাত পর্যন্ত ছাদে থেকে তারাদের খেলা দেখে রুমে শুয়ে পড়লাম। ফজরের আজানে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে উজু করে নামাজ পড়লাম। নামাজ পড়ে একটু স্টাডি করলাম। 8টার সময় আমি আর আমার মেয়ে নিচে এসে ডাইনিং টেবিলে বসে আছি। নেহা আসলে একসাথে ব্রেকফাস্ট করে কলেজে যাব। আমার মেয়ের সাথে গল্প করতেছি, মানে ট্যুরে গিয়ে কী দেখলো, ওর মামনি কি খাওয়ালো, কি বললো, এইসব আর কি। গল্প করতে করতে 20 মিনিট পার হয়ে যাওয়ার পরেও নেহা আসতেছে না। আমি আমার মেয়েকে বললাম, আম্মু তোর আন্টিকে ডেকে নিয়ে এসো তো। আচ্ছা বাবাই। আমার মেয়ে নেহাকে ডাকতে গেল। আমি ফোন বের করে ফেসবুকে ঢুকলাম। একটু পরে আমার মেয়ে একাই নেহার রুম থেকে আমার কাছে আসলো। আমি জিজ্ঞেস করলাম, আম্মু তোমার আন্টি কোথায়? বাবাই, আমি রাগ করেছে, দামে না বললো। রাগ করেছে মানে? চলো তো আম্মু দেখি কি হয়েছে। চলো বাবাই। আমার মেয়েকে কোলে নিয়ে নেহার রুমে গেলাম। রুমে এসে দেখি নেহা বালিশে মুখ গুজে শুয়ে থেকে কান্না করতেছে। আমি নেহার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, কি হয়েছে আপু, কান্না করতেছিস কেন? নেহা কোনো কথা না বলে বালিশে মুখ গুজে কান্না করেই যাচ্ছে। এবার আমি আর স্থির থাকতে পারলাম না। আমি আমার হাত দিয়ে ওর মাথাটা আমার কোলে নিয়ে বললাম, কি হয়েছে নেহা, আমাকে বলবি তো? নেহা কিছুই বলতেছে না, চোখ বন্ধ করে শুধু পানি ফেলতেছে। আমি বললাম, দেখ বোন, তুই যদি আমার সাথে এমন করিস তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো বল? তোরা স্যার আমার কি আছে? আমি কারো বোন নই,
আমার জন্য কাউকে কষ্ট পেতে হবে না। কেউ আমার কথা শোনে না, আমি কারো কেউ নই। ও এই ব্যাপার, এতক্ষণে বুঝলাম। মুস্কি এসে নেহার কপালে একটু সময় দিয়ে বললাম, বল তুই কি চাস? ম্যামকে আমাদের বাসায় থাকতে দিতে হবে। ঠিক আছে, যা। সত্যি? এখন ফ্রেশ হয়ে নিচে আয়, একসাথে নাস্তা করে কলেজে যাব। ঠিক আছে। আমি নেহার রুম থেকে বের হয়ে মনে মনে হাসতেছি আর বলতেছি, সামিয়া তুমি আর কত কি করবা? আমার শ্বশুরের বোনের মনে তুমি অভিমান ঢুকিয়ে দিলে নিজের স্বার্থ হাসিলের জন্য আমাদের ভাই বোনের মাঝে অশান্তি সৃষ্টি করতে চেয়েছিলে। তোমাকে কখনো আমার বাসায় নিয়ে আসতাম না, কিন্তু আমার বোনের জন্য তোমাকে আমার বাসায় থাকতে দিলাম। নাইলে আমার মামারা বোনটা কষ্ট পাবে, আর সে কষ্ট পাইলে তার মাকে দেওয়া কথাটা আমি রাখতে পারবো না। তবে সামিয়া, তুমি যখন বাসায় আসতে চাইতেছো, থাকতে চাইতেছো, তাহলে বেশ, তুমি প্রস্তুত থেকো আমার অমানবিক অত্যাচার সহ্য করার জন্য। নেহা নিচে আসলো, তিনজন একসাথে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে পৌঁছে ওদের নামিয়ে দিয়ে বাইকটা পার করে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। একটু পরে কলেজে গিয়ে ক্লাসে ঢুকলাম। প্রথম ক্লাস শেষ হতেই সামি এসে ক্লাসে ঢুকলো। মনে হয় ক্লাস শেষ হওয়ার অপেক্ষায় ছিল। সামি ক্লাস করাতে শুরু করলো। আমার দিকে সে একভাবে তাকিয়েছে, যা আমার অস্বস্তি বোধ করতেছে। অশান্তির মাধ্যমে কোনোরকম ক্লাসটা শেষ করে বাইরে চলে আসলাম। আজকে আর ক্লাস করবো না। নেহার কাছে মিমকে নিতে গেলাম, কিন্তু মিম নেহার কাছে নেই। নেহা বলল মিম নাকি সামিয়ার কাছে আছে। কি আর করার, অনিচে থাকা শর্তে গেলাম সামিয়ার রুমে। সামিয়ার অফিস রুমের দরজাটা একটু ফাঁকা ছিল। দরজার ফাঁকা স্থান দিয়ে দেখি সামিয়া মিমকে তার কেবিনে ওপর বসিয়ে রেখেছে, আর সে তার সামনে চেয়ারে বসে আছে। কে যেন বলতেছে আর মিম খিলখিল করে আসতেছে। আমি দরজা নক করে বললাম, আসতে পারি? সামিয়া মাথা নিচু করে অনুমতি দিল। আমি মিমের কাছে গিয়ে বললাম, আমার বাসায় যাবে এখন? হ্যাঁ বাবাই, যাবো। চলো আম্মু। বাই মামনি। বাই মামনি। মিমকে নিয়ে দরজা কাছে আসতে সামিয়া বলল, শাহিদ তোমার সাথে কিছু কথা আছে আমার, প্লিজ শোনো। আমি তার কথা না শুনে দরজা খুলে যাব, তখন সামিয়া এসে আমার হাত ধরলো। প্লিজ শাহিদ। আমি আর বলতে না দিয়ে ঠাস ঠাস করে দিয়ে বললাম, তুই কোন সাহসে আমার হাত ধরছিস? আমার থাপ্পড় খেয়ে আমি সেখানে বসে থেকে কান্না করতে লাগলো। আমি সেদিকে খেয়াল না করে মিমকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। বাইরে আসতে মিম বলল, বাবার মামনি কান্না তুলতে কেন? তোমার মামনি চকলেট খাবে তাই। তাহলে একটা 3 এনে দাও। না, এই মেয়েকে কিছু বলে শান্তি নেই। শান্তনামূলক বাক্য প্রদান করে বললাম, তোমার মামনির কাছে অনেক চকলেট আছে, সেগুলো একাই খাবে তাই কান্না করতেছে, এই জন্য তোমাকে ওইখান থেকে নিয়ে আসলাম, বুঝেছো? বাবা। এরপরে মিমকে নিয়ে নেহার কাছে গিয়ে বললাম, নেহা তুই এখন বাসায় যাবি কি? কেন? আমি এখন বাসায় যাব, তুই যাবি নাকি? আমি পরে ম্যামকে নিয়ে একেবারে যাব। ম্যাম মানে? ম্যাম মানে মিমের মামনিকে নিয়ে যাব। ওকে আবার নিয়ে যাওয়ার কি আছে? না মানে ভাইয়া তুমি যাও, আমি একটু পরে ম্যামের সাথে আসছি। ঠিক আছে, ভালোভাবে আসিস। আচ্ছা ভাইয়া। আমি কথা না বাড়িয়ে মিমকে নিয়ে পার্কিং লটের দিকে যেতেই মিমির সাথে দেখা। এরপরে এর সাথে কথা বলার জন্য ওকে নিয়ে একটা গাছের নিচে বসলাম। মিমি আমাকে বলল, সরি শাহিদ, আমার জন্য সামিয়া ম্যাম তোমার সাথে সেই দিন ওই বিহেভ করলো। আরে না, এসব বাদ দাও। টুরে কেমন সময় কাটলো তাই বলো। ভালোই কেটেছে, কিন্তু তোমার জন্য আমার কিছুটা খারাপ লেগেছে। কেন আমার জন্য খারাপ লাগার কি আছে? মিমের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মিমি বলল, আমার জন্য সেদিন তুমি সেখান থেকে চলে আসলে, আবার আমার জন্য ম্যামের সাথে তোমার সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আমি মুচকি এসে বললাম, আরে না, যেটা ভাগ গেছে সেটা হবেই। আর সেদিন সেখান থেকে আসার কারণ হলো পরের দিন অফিসে একটা মিটিং ছিল। কথা বলতে বলতে হঠাৎ নজর পড়লো ক্যান্টিনে, যেখানে সামিয়া, নেহা আর নেহাল কিছু ফ্রেন্ড ছিল। ওরা সবাই খাচ্ছে, কিন্তু সামিয়া আমার দিকে ভীষণ মনে তাকিয়ে আছে। মুখটা কালো হয়ে আছে, আর মনে হচ্ছে চোখ দিয়ে যে কোনো সময় ঝর্ণা প্রবাহিত হবে। আমরা মানে মিমি আর আমি ক্যান্টিন থেকে বেশি দূরে থাকলেও সামিয়ার চেহারা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি সামিয়াকে কষ্ট দেওয়ার জন্য মিমির সাথে আরো বেশি করে হেসে হেসে কথা বলতে লাগলাম। মিমি বিষয়টা বুঝতে পেরে বলল, আমি জানি শাহিদ তুমি ম্যামকে এখনো ভালোবাসো, কিন্তু বলতেছো না কারণ আরো কষ্ট দিতে চাও। তবে এমন বেশি করো না যাতে আবার ওর কথা শেষ হওয়ার আগে বললাম ও কিছু না, এটা সামান্য কিছু। আচ্ছা ভালো থেকো, বাসায় যাব। আচ্ছা যাও। এরপরে আমি এবং আমার মেয়ে বাইক নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে আমার মেয়েকে গোসল করে দিয়ে আমি গোসল করে নামাজ পড়ে লাঞ্চ করে বাবার মেয়ে একসাথে ঘুমিয়ে পড়লাম। বিকেলে নেহাটাকে ঘুম ভাঙলো। ভাইয়া, ও ভাইয়া উঠো। কি হয়েছে বল? ভাইয়া নিচে থেকে সামিয়া ম্যামের লাগেজ আর ব্যাগটা নিয়ে এসো। কি বলে লাফ দিয়ে উঠে দেখি সামিয়া দরজা পাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসতেছে। মেজাজটা বিগড়ে গেল। আমি আগে কটমট করে বললাম,
আমাকে কি লোক মানুষ মনে হয়? আর আমি এখানে থাকতে দিয়েছি বলে আমাকে এসব করতে হবে? আমি পারবো না। প্রয়োজনে এখান থেকে চলে যেতে পারে। আমি এসব করতে পারবো না। আমার কথা শুনে সামিয়ার হাসি মুখটা নিমিশে কালো হয়ে গেল। প্লিজ ভাইয়া, যাও একটু। দেখ কোত্থেকে যেন এসব ঝামেলা আসে। আচ্ছা চল। এরপর বাসার বাইরে এসে গাড়ি থেকে সামিয়ার লাগেজ আর কিছু ব্যাগ নিয়ে বাসায় আসলাম। বাসার ভিতরে এসে দেখি সামিয়া মিমকে কোলে নিয়ে বসে আছে। আমি রেগে গিয়ে বললাম, বাসায় ভাড়া থাকতে এসেছে, ভাড়াটিয়াদের মতো থাকবে, আমাদের সাথে কি যত সব। সামি আমার কথা শুনে দৌড়ে ও রুমে চলে গেল। নেহার মন খারাপ করে বসে আছে। আমি রুমে চলে আসলাম। ডিনার করার সময় ডাইনিং টেবিলে গিয়ে দেখি সামিয়া টেবিলে বসে থেকে মিমকে খাওয়াচ্ছে, আর নেহা ওদের পাশে বসে থেকে আমার জন্য অপেক্ষা করতেছে। আমি চেয়ারে বসে নেহাকে বললাম, নেহা, উনি কি আমাদের পরিবারের সদস্য নাকি ভাড়াটিয়া? কেন ভাইয়া? আমাদের সঙ্গে ডিনার করতেছে যে। প্লিজ ভাইয়া, এসব বাদ দাও। আমি রেগে গিয়ে বললাম, থাক তুই, আমি খাবোই না। এবার রুমে এসে বেডের উপর বসে আছি। একটু পরে বুঝতে পারলাম কে যেন রুমে ঢুকলো। আমি তাকিয়ে দেখি সামিয়া আমাকে তাকাতে দেখিয়ে বলল, প্লিজ তুমি আমার উপর রাগ করে না খেয়ে থেকো না, শরীর খারাপ করবে তোমার। দেখুন, আমি আপনাকে এখানে থাকতে দিয়েছি বলে এই নয় যে আপনি যখন ইচ্ছা আমার রুমে আসবেন। আর আমার শরীর খারাপ হবে কিনা সেটা আমি বুঝবো, কাউকে হালকা পিরিত দেখাতে হবে না। আর এখন আমার রুম থেকে বের হয়ে গেলেই খুশি হতাম। সামিয়া আর কিছু না বলে আমার রুম থেকে বের হয়ে গেল। আমি কিছুক্ষণ স্টাডি করে ছাদে গেলাম। ছাদে বসে থেকে মেঘের খেলা দেখতেছি। হঠাৎ পিছনে কারো আসার শব্দ শুনতে পেলাম। তাকে দিকে সামি আসতেছে। সামিয়াকে দেখে আমি নিচে নেমে আসতে চাইলে সামি আমাকে সামনে এসে দাঁড়িয়ে বলল, শায়দ আমাকে কি মাফ করা যায় না? আমি পারছি না আর। আমি মানলাম সেদিনের ভুলটাও আমার হয়েছিল, কিন্তু আমার জায়গায় তুমি থাকলে কি করতে? প্লিজ আমায় ক্ষমা করে দাও। ম্যাম, আপনি আমার বাসায় থাকার জন্য বা আমার কাছে আসার জন্য বিভিন্ন চেষ্টা করেছেন, সেগুলো সফল হয়েছেন। কিন্তু আবার আপনি কি চাচ্ছেন? আপনি কি আমাকে পরিবার ছেড়ে যেতে বাধ্য করবেন? বের হয়ে যেতে বললে যাচ্ছি, তবু আপনি আমাকে আপনি সেই মিথ্যা ভালোবাসার মায়ে জড়াবেন না। তাছাড়া আমি তো চরিত্রহীন। একজন চরিত্রহীনের সাথে কিভাবে আপনার যায়? সুতরাং বলে কি আপনি সব বাদ দিয়ে নতুন করে জীবন শুরু করেন? এই কথা বলে আমি ছাদ থেকে নেমে নিজের রুমে চলে আসলাম। সামিয়া ছাদ থেকে নেমে রুমে এসে বলতে লাগলো, শাহিদ, তুমি আমার প্রতি যতই রাগ অভিমান করো না কেন, আমি তোমার সে রাগ অভিমান সব আমার ভালোবাসা দিয়ে শেষ করে দেব। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো, কিন্তু আমাকে কষ্ট দিতে চাও। দাও, সমস্যা নেই, তোমার সব কষ্ট মাথা পেতে সহ্য করব, শুধু তোমাকে ছাড়বো না। এখন শুধু সময়ের অপেক্ষা। এদিকে আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। মিম নেহার কাছে আছে। সকালে ঘুম ভাঙলো অপরিচিত কণ্ঠে, যেই কণ্ঠ সকালে শোনা যায় না। চোখ করে দেখে সামিয়া কফি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি রেগে গিয়ে বললাম, এই আপনার সমস্যা কি? হ্যাঁ, ইচ্ছে মতো আমার রুমে আসতেছেন, আর আপনি কি কমন সেন্স নেই যে একজনের রুমে ঢুকতে গেলে অনুমতি নিতে হয়? না মানে তোমার কফি। আমি কফি হাতে নিয়ে এক চামচ দিক দিয়ে বুঝলাম এটা সামিয়া তৈরি করেছে, খুবই টেস্ট হয়েছে। এটা কে বানিয়েছে? সামিয়া খুশি হয়ে বলল, আমি বানিয়েছি। আমি কফিটা সামিয়ার গায়ে ঢেলে দিয়ে বললাম, ছি, এসব মানুষ খায়? কি বানিয়েছেন এসব? কফিও বানাতে পারেন না, যান চোখের সামন থেকে। সামিয়া কফির মগটা হাতে নিয়ে কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় লক্ষ্য করলাম যে জায়গাটা গরম কফি পড়েছে সেই জায়গাটা লাল হয়ে গেছে। নিজেকে খারাপ লাগতেছে, কি করে করলাম এসব। আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। নিচে এসে দেখি মিম আর নেহা সোফায় বসে টিভি দেখতেছে। আমি ওদের কাছে গিয়ে বসলাম। একটু পরে নাস্তা করে রেডি হয়ে কলেজের জন্য বের হলাম। একটা জিনিস খেয়াল করলাম, সকালের পর থেকে সামিয়াকে আর দেখতে পাইনি, এমনকি নাস্তা করার সময়ও না। বাইরে এসে সামিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম একসাথে যাব বলে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে নেহা বলল, ভাইয়া, কার জন্য দেরি করছো? তোর ম্যাম চলে গেছে কি? অনেকক্ষণ গেছে। হাতে নাকি গরম পানি পড়েছে, এর জন্য মেডিসিন নিয়ে একেবারে কলেজে যাবে। আমি নেহার কথা শুনে নিজেকে খুব নিকৃষ্ট মনে হলো। কি করলাম আমি? কি ভাবছো ভাইয়া? না, কিছু না, চল। এরপরে কলেজে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতেই। এরপর ক্লাসের সময় হয়ে গেল। ক্লাসে গিয়ে প্রথম ক্লাস করতেই পিয়ন এসে আমাকে বলে গেল এই ক্লাস শেষে প্রিন্সিপাল স্যারের রুমে যেতে। আমি প্রথম ক্লাস শেষ করে প্রিন্সিপাল স্যারের রুমে দরজা নক করে বললাম, মে আই কাম ইন স্যার? এসো। আমি প্রিন্সিপাল স্যারের রুমের ভিতরে ঢুকে দেখি সামিয়া স্যারের সামনে চেয়ারে বসে আছে। আমি স্যারের কাছে গিয়ে বললাম, স্যার আপনি নাকি আমাকে ডেকেছেন? হ্যাঁ। তো স্যার বলুন কি করতে হবে আমাকে? সাইদ, তোমাকে আমি মিস সামিয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত করে দিয়েছিলাম, কিন্তু তুমি নাকি ওনাকে ঠিক মতো সময় দিচ্ছ না। স্যার আপনি কি চাচ্ছেন আমি টিসি নিয়ে কলেজ থেকে বের হয়ে যেতে বাধ্য হই?
না, তবে এটার জন্য কলেজ থেকে টিসি নিয়ে বের হওয়ার কি আছে? আমি এসব আর বলতে চাচ্ছি না। আর হ্যাঁ, আমার মতো একজন চরিত্রহীন লুচ্চা কি করে একজন টিচারের অ্যাসিস্ট্যান্ট হতে পারে? তারপর তিনি আমার ম্যাম। আমি সেদিন আপনাকে বলেছিলাম আমি কোনো টিচারের অ্যাসিস্ট্যান্ট হতে পারবো না, কিন্তু আপনি আমাকে জোর করে অ্যাসিস্ট্যান্ট হতে বাধ্য করেছেন। আর এখন যদি আপনি আমাকে এইসবের মধ্যে জড়ান, তাহলে আমি এই কলেজ ছাড়তে বাধ্য হব বলে দিলাম। এই কথা বলে আমি স্যারের রুম থেকে বের হয়ে আসলাম। মেজাজটা বিগড়ে গেল। শালা যার জন্য দূরে থাকতে যাচ্ছি সে আমাকে তার দিকে টানতেছে। ক্লাসে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতেই সামে ক্লাস নেওয়ার জন্য ক্লাসে ঢুকলো। আমিও ক্লাস করতে লাগলাম। আজকে আমার দিকে আর চোখে তাকিয়েছিল। আমাকে বিষয়টা খুব খারাপ লাগতেছে, কারণ ক্লাসে প্রায় সব স্টুডেন্ট আমাদের নিয়ে সমালোচনা করে বা করতেছে। সব ক্লাস শেষ করে বন্ধুদের নিয়ে আড্ডা দিতে বসলাম। আড্ডা দিতে দিতে রিয়াদ আমাকে বলল, দোস্ত, ম্যাম মনে হয় তোকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। দেখ, এটা ভালোবাসা নয়, এটা হলো আবেগ, যেটা কয়েকদিন পর শেষ হয়ে যাবে। কিন্তু সাইদ, একটা বিষয় ভাব, ম্যাম অন্য কাউকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট না করে তোকেই করলো। আবার ট্যুরে যাওয়ার সময় বাসে তোর পাশে মিমিকে দেখে ম্যাম কি বিহেভ রান্না করলো। আর ক্লাসে তোর সবসময় তোর দিকেই তাকিয়ে থাকে। এখন এটা কি তুই যদি আবেগ বলিস তাহলে ভুল হবে। আমি সব শুনতে চাচ্ছি না, সো এই টপিকটা বাদ দে। ঠিক আছে, কিন্তু একটা কথা আমাকে তুই সত্যি করে বলবি? হ্যাঁ বল। তোর সাথে ম্যামের কি সম্পর্ক? মানে কি বোঝাতে চাচ্ছিস তুই? মানেটা হলো সহজ। সেই দিন কক্সবাজার বিচে ম্যাম যখন তোকে মিমির সাথে দেখেছিলেন, তখন তোকে বলেছিলেন তুই আগেও চরিত্রহীন ছিলি, এখনও আছিস। আবার তোকে লুচ্চাও বলেছিলেন। আবার ম্যামকে বরণ করে নেওয়ার সময় তুই ম্যামকে দেখে চমকে উঠেছিলি। আর ম্যামও তোর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন, যেটা কেউ লক্ষ্য না করলেও আমি করেছি। আরও অনেক প্রমাণ আছে যার মাধ্যমে বোঝা যায় তুই আর ম্যাম এক অপরকে আগে থেকে চিনতিস। এবার সত্যিটা বল প্লিজ। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। মাথা নিচু করে বসে আছি। আমাকে চুপ করে থাকতে দেখে রিয়াদ বলল, প্লিজ ভাই, তুই আমাদের বন্ধু হয়ে থাকলে বল। আমি আর না বলে পারলাম না। আমি বললাম, তোরা আমার সম্পর্কে কি জানিস? কি জানি মানে? তুই এই পৃথিবীতে এতিম ছিলি, আর তোর বাবা যিনি মারা গেছেন তোকে রাস্তা থেকে নিয়ে এসে নিজের সন্তান হিসেবে পরিচয় দিয়ে তোকে লালন পালন করেছেন। আর তিনি মৃত্যুবরণ করার সময় তার সব সম্পত্তি তোর নামে লিখে দিয়ে যায়। এটাই তো আমরা সবাই জানি। আমি এতিম নই। আমি এতিম না। আমি তোদের মিথ্যা বলেছিলাম। এই পৃথিবীতে তোদের মতো আমার মা বাবা ভাই ভাবি সবাই আছে। কিন্তু তারা কোথায় আছে? আর তুই বা তাদের ছেড়ে এখানে একাই আছিস কেন? তাহলে শোন তোরা। এরপরে কলেজ লাইফ থেকে শুরু করে বাসা বাড়ি থেকে বের হয়ে আসা পর্যন্ত সবকিছু তাদের বললাম। আমার কথা শুনে ওদের তিনজনের চোখে পানি চলে এসছে। ইকবাল তার আবেগকে ধরে রাখতে না পেরে আমাকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, তোর উপর দিয়ে এত কষ্ট গেছে, আর তুই সবকিছু মুখ বুঝে সহ্য করেছিস। তুই আমাদের জানানোর প্রয়োজন মনে করিসনি। আমি কিছু না বলে চুপচাপ বসে থাকলাম। বেশ কিছুক্ষণ পরপরই বেশ ঠান্ডা হলে আমি ইকবালকে বললাম, দোস্ত, এবার তুই বল কিভাবে আমি সামিকে মেনে নেব। সবকিছু বলে মেনে নিতাম, কিন্তু সেদিনের তার ব্যবহার আমাকে আবার বুঝিয়ে দিয়েছে যে আমার প্রতি তার যে ভালোবাসা ছিল সেটা তার আবেগ। আর যদি ভালোবাসা হয় তাহলে আমি তাকে প্রচুর পরিমাণে কষ্ট দেব, যেটা আমাকে দেওয়া কষ্টের চেয়েও 1000 গুণ বেশি হবে, যাতে সে বুঝতে পারে ভালোবাসা মানুষ কষ্ট দিলে কেমন লাগে। কিন্তু আমার মনে হয় না এটা তার আবেগ। তুই ভালোভাবে বুঝে নে ভাই, বেশি কষ্ট দিতে যেয়ে যেন আবার হারিয়ে না ফেলিস। হ্যাঁ সাইদ, ইকবাল কিন্তু ঠিক বলেছে। আরে না, হারিয়ে যাবে কোথায়? এখন আমারই বাসায় থাকে। কি, তোর বাসায় থাকে? আচ্ছা, ভালো থাকিস তোরা, আমি বাসায় যাব। ঠিক আছে, যা। ওদের কাছ থেকে বিদায় নিয়ে নেহার কাছে গেলাম। মানে নেহা যেখানে ওর বান্ধবীদের সাথে বসে আড্ডা দেয়, কিন্তু সেখানে নেহা নেই। ওর কয়েকটা বান্ধবী বসে আছে। আমি ওদের কাছে গিয়ে বললাম, নেহা কোথায় গেছে বলতে পারবে কি? নেহা তো ওর ভাবির সাথে ক্যান্টিনে গিয়েছে। ভাবি মানে? ভাইয়া, আপনি মনে হচ্ছে কিছুই বুঝতে পারতেছেন না। ভাবি আপনার সাথে আপনার বাসায় থাকতেছে, আর আপনি আমাদের কাছে এসে না জানার ভান করতেছেন। ও, এবার বুঝলাম আসল কাহিনী। আমি এদের বললাম, আরে তোমরা যা ভাবতেছো তা নয়। বুঝি ভাইয়া, সবই বুঝি। এসব বাদ দিয়ে ট্রিট কবে দিবেন বলুন। কি এক মুশকিলে পড়লাম রে ভাই। বিয়ে না করে আস বিয়ের ট্রিট দিতে হচ্ছে, তা আবার আমার এক্সের। মন চাচ্ছে থাপ্পড় মেরে ওদের কান ফাটিয়ে ফেলি। কিসের তো ভাবি। ঠিক আছে, ক্যান্টিনে চলো। এরপর ওদেরকে নিয়ে ক্যান্টিনে গেলাম। ক্যান্টিনে গিয়ে দেখি সামিয়া
আর নেহা বসে ফুচকা খাচ্ছে। আমাকে নেহার বান্ধবীদের সাথে দেখে নেহার স্বামী কিছুটা অবাক হলো। মিম আমাকে দেখে আমার কাছে আসলো। নেহার বান্ধবীদের জিজ্ঞেস করলো, কি তোরা এখানে? আরে ভাইয়া আজকে ট্রিট দিবে তাই আসলাম। ভাইয়া ট্রিট দিবে মানে? ভাইয়া বিয়ে করেছে তাই। এমন সময় স্বামী পানি খাচ্ছিল। বিয়ের কথা শুনে স্যামের হাত থেকে পানির গ্লাসটা পড়ে গেল। বিষণ্ণমুখী নিশার দিকে তাকে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বিয়ে করেছে মানে? স্বামীর এই অবস্থা দেখে আমার যে কি পরিমাণ খুশি লাগতেছে তাই আমি বোঝাতে পারবো না। হ্যাঁ ভাবি, সরি ম্যাম, আপনি এত ইমোশনাল হচ্ছেন কেন? ভাইয়া ভাবিকে এক গ্লাস পানি খাওয়ান। নীলার কথা শুনে যেন স্বামীর কলেজে পানি আসলো। স্বামী মুচকি এসে বলল, না না আমি ঠিক আছি। কেবল কোনো কথা না বলে ফুচকা খাওয়া শুরু করলো। ওরা সবাই ফুচকা খাবে তাই ফুচকার অর্ডার দিয়েছি। আমি নেহের বান্ধবী একই টেবিলে বসেছি। নেহে আর স্বামী আমাদের সামনে টেবিলে বসেছে। আমির স্বামী মুখোমুখি বসেছি। আর যার ফলে আমি কি করবো তা স্বামী দেখতে পারবে। আর আমার ডান পাশে চেয়ারে নীলা, মানে নেহার বান্ধবী। আমি চেয়ারে বসে থেকে ওদের ফুচকা খাওয়া দেখতেছি। অবশ্যই নীলা আমাকে ফুচকা খাওয়ার জন্য অনেক জেদ করলো, কিন্তু আমি খেলাম না। আর আমার মেয়ে আমার কোলেই বসে আছে। আমার মেয়েকে ফুচকা খাওয়ার কথা বললে সে খাবে না বলে। সে নাকি তার মামনির সঙ্গে খেয়েছে। নীলা একটা ফুচকা ওর মুখে দিয়ে চেবুতে চেবুতে বলল, ভাইয়া আপনি একটা ফুচকা খান, আমি তুলে খাওয়াচ্ছি। কি মেয়ে রে বাবা! আমি তো অবাক না হয়ে পারলাম না। আমি বললাম, না খাবো না, তোমরা খাও। আপনি না খাইলে আমিও খাবো না। আমি নীলার কথা শুনে স্বামীর দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে মায়াবী হরিণের মতো তাকিয়ে আছে। হয়তো বা ভাবতেছে, শাহিদ আমি তোমাকে আমার হাতে খাইয়ে দেবো, তুমি ওদের হাতে খেও না। কিন্তু সে অধিকার তো আর নেই। ও, এই তো একটা ভালো বুদ্ধি পেলাম তাকে মানসিকভাবে হার্ট করার। আমি নীলাকে বললাম, এতই করে যখন বলতেছো তাহলে দাও। এরপর নীলা আমার মুখে একটা ফুচকা তুলে দিল। দেখি স্বামী আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে আরেকটু হার্ট করার জন্য ফুচকা একটা চিবুনি দিয়ে বললাম, আহ তোমার হাতে ফুচকা খেতে তো অনেক টেস্ট। ভাবে কি আপনাকে ওইভাবে খাইয়ে দেয় না? এই রে, এইবার কি বলবো? আরে সেই কথা আর বলো না। তোমার ভাবি তো কথা শেষ না হতেই ফোনটা কেঁপে উঠলো। ভাইব্রেশন মোডে ছিল। পকেট থেকে ফোন বের করে দেখি অফিসের এমডি সাহেব ফোন দিয়েছে। রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আজকে একটু অফিসে আসতে পারবেন কি? আঙ্কেল আপনাকে আমি কতবার বলবো আপনি আমাকে স্যার বলে ডাকবেন না, নাম ধরে ডাকবেন। আচ্ছা বাবা, তুমি কি আজকে অফিসে আসতে পারবে? আচ্ছা দেখি কটার সময়? দুপুর 2টা থেকে 3টার মধ্যে এসো। ঠিক আছে আঙ্কেল। ঠিক আছে বাবা। এমডি সাহেবের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। এরপরে ফুচকা যা বিল হয়েছে তা পে করে দিয়ে ওদের নেহার বান্ধবীদের বিদায় দিয়ে নেহাকে নিয়ে গেটের কাছে যেতে বললাম। এরপর আমি পার্কিং লটিকে বাইক নিয়ে গেটের সামনে আসলাম। বাইকে ওঠার সময় ঘটল এক বিপত্তি। নেহা, মিম আর সামে গেটের কাছে দাঁড়িয়ে আছে। আর মিমি আর নেহাকে বাইকে উঠতে বললাম, কিন্তু আমার মেয়ে ওর মামনিকে ছাড়া বাইকে উঠবে না। আমি কিছু বুঝি না, এই ছোট্ট একটা বাচ্চার কি করে তার মামনির প্রতি এত টান, কয়দিনের পরিচয় হবে? দেখো মিম, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার দমক শুনে আমার মেয়ে কান্না করতে লাগলো। এ তো আরেক ঝামেলায় পড়লাম। মিমকে কান্না করতে দেখে সামি বলল, থাক, ওকে কিছু বলো না। আমি ওকে নিয়ে রিক্সা করে যাচ্ছি, তুমি বাইকে উঠো। না, তুমি মিমকে নিয়ে বাইকে যাও, আমি রিক্সা যাচ্ছি। আর মিম রিক্সায় উঠলে কান্না করে। নেহার কথা শুনে সামি আমার দিকে তাকিয়ে থাকলো। হয়তোবা আমি তাকে ওঠার অনুমতি দেবো এই আশায়। আমি সামিকে বললাম, বাসা ভাড়া দেওয়ার পরে আবার বাইকে করে নিয়ে যেতে হবে? শুনুন, আমি আমার মেয়ের জন্য আপনাকে বাইকে নিচ্ছি, এর থেকে বেশি কিছু নাই, উঠুন। সামি খুশি হয়ে বাইকে উঠে পড়লো। আর আমার মেয়ে আমার সামনে তেলের ট্যাঙ্কিতে বসে পড়লো। সে নাকি তার মামনির কোলে বসে থাকবে। তো এখানে কেন? নেহাকে একটা রিক্সা করে বাসায় পাঠিয়ে দিলাম। আমি বাইক স্টার্ট দিতে সামি আমার কাঁধে হাত রেখে জড়িয়ে ধরতে চাইলো। আমি বাইকটা বন্ধ করে সামিকে বললাম, আমার মতো চরিত্রহীন ছেলের কাঁধে হাত রেখে জড়িয়ে ধরেছেন কেন? আপনি তো নষ্ট হয়ে যাবেন। তাই বলি কি দূরত্ব বজায় রেখে বসেন। আমার কথা শোনার পর সামি আমার ঘাট থেকে হাতটা নামে একটু সরে বসলো। আমি একটা মুচকি হাসি দিয়ে বাইক স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। পুরো রাস্তায় সামি আমার দিকে এগিয়ে আসেনি, এমনকি শরীর টাচও করেনি। তবে গতিরোধকে বাইক ব্রেক করার সময় আমার দিকে কিছুটা ঝুঁকে এসেছিল, কিন্তু সাথে সাথেই আবার ঠিক হয়ে বসেছে। বাসায় পৌঁছার পর ওদেরকে নামিয়ে দিয়ে বাইকটা পার্ক করে আমি বাসার ভিতরে ঢুকলাম। সোজাই আমার রুমে এসে গোসল করে জোহরের নামাজ পড়ে রুমে শুয়ে আছি। একটু পরে সামি আমার রুমে দরজার সামনে এসে বলল, আসতে পারি? আমার মতো চরিত্রহীন রুমে কি প্রয়োজন, আসুন। আমি তোমাকে একটা কথা বলবো, একটু শুনবে প্লিজ? সামির দিকে তাকিয়ে দেখি আমার কাছে হাত জোর করে বলতেছে, বলুন।
শায়দ তুমি আমাকে যে কষ্টই দাও না কেন আমি সহ্য করে নিব সব, কিন্তু প্লিজ তুমি অন্য কোনো মেয়ের সাথে হেসে খেলে কথা বলো না, এটা আমি মেনে নিতে পারি না। তুমি কেন মেয়ের সাথে কথা বললে? আমার কলিজাটা মনে হয় বের করে নিয়ে গেল কেউ। প্লিজ তুমি এই কথাটা রাখো আমার। আমি মাটির দিকে তাকিয়ে বললাম, দেখুন এটা আমার পার্সোনাল লাইফ, আমি কার সাথে হেসে হেসে কথা বলবো এটা আমার ব্যাপার, এতে কারো কিছু হলে আমি দায় নেই। এখন আপনি যেতে পারেন। স্যামের কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল, কারণ সে জানে আমি এক কথা একবারই বলি। আমি রুম থেকে বের হয়ে ফোন টিপতেছি, আমি রুমে বসে বসে ফোন টিপতেছি। একটু পরে আমার মেয়ে এসে লাঞ্চ করার জন্য ডেকে গেল। আমি লাঞ্চ করতে নিচে গেলাম। ডাইনিং টেবিলে গিয়ে দেখি নেহা একাই বসে আছে। আমি নেহাকে বললাম, নেহা তোর ম্যাম কই? রুমে আছে। লাঞ্চ করবে না? বিকেলে রেস্টুরেন্টে যে লাঞ্চ করে একেবারে রাতের জন্য খাবার নিয়ে আসবে। রেস্টুরেন্টে যাবে কেন? তো কোথায় খাওয়া দাওয়া করবে? কোথায় খাওয়া দাওয়া করবে মানে? আমাদের সাথে খাওয়া দাওয়া করবে। তুমিই তো নিষেধ করেছো। নিজেকে নিজের কাছে খারাপ মনে হলো। মেয়েটা একাই কোথায় খাবে, আর না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আজ থেকে আমাদের সাথেই খেতে বলিস। সত্যি বলছো? এত খুশি হওয়ার কিছু নাই। নেহা আর মিম স্যামিকেও রুমে নিয়ে গেল, আর আমি একাই লাঞ্চ করে রুমে আসলাম। 3টার সময় বাইক নিয়ে অফিসে গেলাম। অফিসে গিয়ে স্টাফদের সাথে কিছু কথা বলে এমডি সাহেবের রুমে গেলাম। আমাকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। ওনাকে বসতে বলে আমি তার সামনে চেয়ারে বসে পড়লাম। আঙ্কেল, কি সমস্যা হয়েছে যার জন্য এত জরুরি তরফ? আসলে বাবা, আমাদের কোম্পানি লন্ডনে যে প্লিজ আছে সেখানে কিছু সমস্যা হয়েছে, আর তারা তোমাকে সেখানে যেতে বলে। ও, আপনি যাবেন না? না বাবা, সেখানে আমি গেলে হবে না, সেখানে তোমাকে যেতে হবে। ঠিক আছে, কিন্তু আমার সাথে তো একটা অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমার পিং বর্ষা যাবে। বর্ষার সাথে তোমার পরিচয় করিয়ে দেই। আচ্ছা আঙ্কেল। এরপর তিনি ফোন করে তার পিএকে আসতে বললেন। কিছুক্ষণ পরে একটা মেয়ে আসলো। মেয়েটাকে দেখে আমি অবাক না হয়ে পারলাম না, কারণ মেয়েটি হলো আমার ক্লাসমেট তিশা। খুবই ভদ্র এবং সুন্দর মেয়ে, পড়ালেখায় ভালো, ক্লাস তেমন করতো না। শুনেছিলাম কোনো এক অফিসে জব করে, আর মাঝে মাঝে ক্লাস করে। আর্থিক সমস্যার জন্য জব করে নিজে লেখাপড়ার খরচ নিজেই চালাতো। কিন্তু এই মেয়ে যে আমার অফিসে জব করে তা আমি জানতাম না। আর জানবই বা কি করে, আমি তো তেমন অফিসে আসি না। আসলে এমডি সাহেব এবং স্টাফদের সাথে কথা বলেই চলে আসি। তবে কোনোদিন তিশার সাথে দেখা হয়নি। আর তিশার আরেক নাম বর্ষা। আমি তিশাকে বললাম, আরে তিশা, তুমি এখানে জব করো? হ্যাঁ, আমি আপনার অফিসে জব করি। আর আমাকে আপনি করে বলতে হবে না, তুমি বললেই হবে। আচ্ছা। এরপর এমডি সাহেব আমাদের সবকিছু বুঝিয়ে দিলেন। আসলে আমি কোনোদিন ব্যবসায় হাল না ধরে এত কিছু বুঝি না। করেছিলাম একজন সহকারী কর্মী হিসেবে, কিন্তু এরকমভাবে বস হিসেবে নয়। আগামীকাল সকাল 7টায় আমাদের ফ্লাইট, সেখানে প্রায় 2 দিন থাকতে হবে। অফিস থেকে বাসায় আসলাম। বাসে এসে দেখি মিম, নেহা আর সামিয়া সোফায় বসে গল্প করতেছে। আমাকে দেখে মিম জড়িয়ে ধরলো আর বলল, বাবা কোথায় দিয়েছিলে? আমি ওকে চুমু দিয়ে বললাম, অফিসে গিয়েছিলাম আম্মু, এই না তোমার চকলেট, বসে থেকে খাও। আচ্ছা বাবা। রাতে মিম, নেহা, সামিয়া আর আমি একসাথে ডিনার করতেছি। মিম সামিয়ার কোলে বসে থেকে খাচ্ছে, আর সামিয়া বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি সে থেকে খেয়াল না করে ডিনার শেষ করে নেহাকে বললাম, নেহা কালকে সকালে আমি লন্ডনে যাব। আমার কথা শুনে সামিয়ার গলায় ভাত আটকে যাওয়ার মতো অবস্থা। সে ভেবেছে আমি তার জন্য দেশ ছেড়ে চলে যাচ্ছি। মুহূর্তে যেন সামিয়ার পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। এত কাছে পেয়ে বুঝি হারিয়ে ফেলবে। কেন ভাইয়া? অফিসের কাছে। ও, কয়দিনের জন্য? 2 দিন পর চলে আসবো। আমার এই কথা শুনে সামি কিছুটা শান্তি পেল। ঠিক আছে ভাইয়া। আমি রুমে এসে ড্রেস প্যাক করতে লাগলাম। প্যাক করে শেষে ঘুমিয়ে পড়লাম। ফজরের নামাজ পড়ে ওদের সাথে কিছুক্ষণ কথা বলে নাস্তা করলাম। এরপর আমার মেয়েকে কিছুক্ষণ আদর করে ওদেরকে বিদায় দিয়ে বাসা থেকে বের হলাম। এরপরে ড্রাইভার আঙ্কেলকে সঙ্গে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। এয়ারপোর্টে বসে দেখি তিশা ওয়েটিং রুমে বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসলাম। একটু পর আমরা ফ্লাইটে উঠলাম। তার কিছুক্ষণ পর আমাদের ফ্লাইট ছেড়ে দিল। দীর্ঘক্ষণ আকাশে উদ্যাপন থাকার পরে আমাদের ফ্লাইট ল্যান্ড করলো। এয়ারপোর্টের কাজ শেষ করে আমরা আমাদের অফিস থেকে পাঠানো গাড়িতে করে একটা হোস্টেলে গেলাম। এরপরে ফ্রেশ হয়ে নাস্তা করে একটু রেস্ট নিয়ে অফিসে গেলাম। অফিসের সমস্যা সমাধান করতে বেশ সময় লাগলো, তবে একদিনের সমাধান হয়েছে। পরের দিন লন্ডন শহরটা ভালোভাবে ঘোরাফেরা করে কিছু মুহূর্তকে ক্যামেরাবন্দি করে নিলাম। এইভাবে কেটে গেল 2টা দিন। আজকে রাতে আমাদের ফ্লাইট। নেহা, মিম আর মিমের মামনির জন্য কেনাকাটা করলাম, আর তিশাকে তার পছন্দ মতো কিছু কিনে দিলাম। হোস্টেল থেকে বের হয়ে এয়ারপোর্টে আসলাম। কিছু সময় আছে তাই লন্ডন এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখতেছি।
একটু পরে আমাদের ফ্লাইট ছেড়ে দেবে, তাই ফ্লাইটে ওঠার জন্য বলতেছে। আমরা দেরি না করে ফ্লাইটে উঠে পড়লাম। বাংলাদেশে বিমান ল্যান্ড করার পর আমি আর তিশা বিমান থেকে নেমে আসলাম। চেকপোস্টে সবকিছু চেক করার পর আমরা এয়ারপোর্ট থেকে বের হলাম। বাইরে এসে দেখি ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আর তিশা গাড়িতে উঠলাম। এরপর তিশাকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমার বাসায় চলে আসলাম। এই কয়দিনে তিশার আমি বেশ ফ্রি হয়ে গেছি। বাসায় আসতে আমার মেয়ে আমাকে দেখে জোরে ধরে কান্না করতে লাগলো। আমিকে আদর করে চকলেটের একটা বক্স দিলাম। ড্রয়িং রুমে এসে নেহাকে দেখে সামি আর ওর জন্য যা কিছু নিয়েছি সব দিলাম। রুমে এসে ফোনটা পকেট থেকে বের করে ওয়াশরুমে ঢুকলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি সামি আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত বের হবে। আমি বললাম, কি হয়েছে? সামি কোনো কথা বলছে না। আমার জামার কলার চেপে ধরে বলল, তোকে না বলেছি কোনো মেয়ের সাথে কথা বলবি না, তাহলে এই তিশাকে? আমি ঠাস ঠাস করে গালে দুইটা থাপ্পড় দিয়ে বললাম, তোকে আমি নিষেধ করিনি যে তুই আমার পার্সোনাল লাইফে নাক গলাবি না, কিন্তু শুনিসনি। এখন রুম থেকে বের হয়ে যা, তোকে যেন চোখের সামনে না দেখি। দরজা বন্ধ করে দিয়ে বেডে শুয়ে ভাবতে লাগলাম, আচ্ছা আমি কি স্বামীর সাথে সব ঠিক করতেছি? সে যদি ভালো নাই বসতো তাহলে এত অত্যাচার সহ্য করতো না। পরক্ষণে মনে হলো, না না শাহিদ, তুই ঠিকই ভাবতেছিস এসব। আজকে সারাদিন এবং রাতে স্বামী আমার সামনে আসেনি। পরের দিন সকালে নাস্তা করে কলেজে গেলাম। স্বামী নাকি আগে এসেছে। কলেজে গিয়ে দেখি বন্ধুরা বসে আড্ডা দিচ্ছে। আমি ওদের পাশে গিয়ে বসলাম। লন্ডন সম্পর্কে কথা বলতেছি। একটু পর মিমি আজ পাশে বসে বলল, শাহিদ, তুমি নাকি লন্ডনে গিয়েছিলে? কেমন ঘোরাফেরা করলে? খুব ভালো, দেখার মতো অনেক কিছু আছে। তাই? তো কি ক্যামেরা বন্দি করনি? করেছি, দেখবে? কোনোদিন তো যেতেও পারবো না, দেখাও দেখি। এরপর আমি মিমিকে আমার ফোনের কয়েকটা পিকচারগুলো দেখাচ্ছি, আর মিমি প্রশ্ন করতেছে এটা কি ওইটা কি। আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, যার ফলে আমি আর মিমি একেবারে ঘনিষ্ঠ, মানে কাছাকাছি চলে এসেছি। আর আমার বন্ধুরা পাবজি খেলতেছে। হঠাৎ করে বুঝতে পারলাম সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। মাথা উঁচু করে দেখি স্বামী আমার দিকে তাকিয়ে আছে আর চোখে পানি টলমল করতেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দৌড়ে ও রুমে চলে গেল। ওটা দেখে ইকবাল বলল, শাহিদ অনেক হয়েছে, এবার আপন করে নে। দেখলি না কিভাবে তোর দিকে তাকিয়ে আছে? হ্যাঁ শাহিদ, তুমি ওকে আর কষ্ট দিও না। আরে ওটা আবেগ। এটাকেও তুই আবেগ বলতেছিস? সে যদি সত্যি আমাকে ভালোবাসে তাহলে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? তুই স্বামীকে ভালোবাসার কথা বলবি, মানে তুই তাকে ভালোবাসিস, আর সে যদি রাজি হয়ে যায় তাহলে আমাকে ভালোবাসে না। আমি 100% শিওর তোকে ভালোবাসে, এতে আমাকে সব বলার কি আছে? আমাকে সে ভালোবাসে না, আর যদি ভালোই বাসে তাহলে তোরা যা খেতে চাবি তাই খাবো। সত্যি? আচ্ছা চল। কোথায়? তোরা আয় আমার সাথে। আমরা ওর সাথে স্বামীর রুমের কাছে গেলাম। রিয়াদ আমাদেরকে একটু সাইডে থাকতে বললো। এরপর রিয়াদ স্বামীকে তার রুমের বাইরে একটু আসতে বললো। স্বামী আসলো, এসে বলল, কি হয়েছে? আসলে ম্যাম কিভাবে যে বলি কথাটা। আমি তো ভয় পেয়ে গেলাম, বলবেটা কি। রিয়াদ আর স্বামীর কথা শুনতে পাচ্ছি। বল, সমস্যা নেই। ম্যাম আমি আপনাকে ভালোবাসি। হোয়াট? ম্যাম আপনাকে সত্যি ভালোবাসি। এই কথা বলার সাথে সাথে স্বামী ঠাস ঠাস করে রিয়াদের গালে চড় মেরে দিয়ে বলল, কি বললি আবার বল। সরি ম্যাম, আমি আপনাকে ভালোবাসি না, এসব শাহিদের জন্য হয়েছে। মানে? এরপর রিয়াদ আমাদের ডাক দিল। আমি ভয় হয়ে গেলাম। রিয়াদ বলল, আসলে ম্যাম শাহিদ আমাকে এসব বলতে বলেছে। সে আমার সাথে বাজি ধরেছে যে যদি আপনি। রিয়াদের আর কোনো কথা না শুনে স্বামী আমার শাড়ির কলার ধরে ও রুমের ভিতর নিয়ে গিয়ে দরজা আটকে দিল। এরপর আমার সামনে এসে আবার আমার কলার ধরে আমার চোখে চোখ রেখে বলল, তুই আমাকে ভালোবাসিস কিনা? মানুষ কি ভুল করে না? আমার জায়গায় যদি তুই হতি তাহলে কি করতি? তোকে আমার প্রথমে বিশ্বাস হয়েছিল তুই এসব করবি না, কিন্তু তোর প্রতি একটু রাগ থেকে যায়। এই কলেজে যেদিন তোকে দেখেছিলাম সেদিন যে কি খুশি হয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না। মনে করেছিলাম তুই আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলবি আমি তোকে এখনো ভালোবাসি, কিন্তু না। আবার তোকে কাছে পাওয়ার জন্য আমি তোকে আমার অ্যাসিস্ট্যান্ট করলাম, কিন্তু সেখানে হলো না। কলেজের প্রিন্সিপাল স্যারকে বলে ট্যুরে যাওয়ার ব্যবস্থা করলাম, যেটা এই কলেজের কয়েক বছর বন্ধ ছিল, কিন্তু সেখানে গিয়েও তুই আমাকে দূরে ঠেলে দিলি। এরপর তোর অপমান সহ্য করতে তোর বাড়িতে থাকা মিথ্যে অভিনয় করে গেলাম। সেখানে প্রতিনিয়ত থাপড়ার অপমান সহ্য করে থাকলাম, কিন্তু ফলস্বরূপ পেলাম অবহেলা। আর আজকে তুই আমি হাজিব আমাকে বস্তু বানিয়ে ফেলেছিস। কথাগুলো বলেই স্বামী নিচের দিকে তাকিয়ে রইল, আরো চোখ দিয়ে পানি পড়তেছে। আমি ভাবতে লাগলাম, আসলেই তো স্বামীর জায়গায় যদি আমি হতাম তাহলে কি করতাম। তারপর আমাকে পাওয়ার জন্য সে অপমান কত অত্যাচারে সহ্য করেছে। নেহার মুখে শুনেছি স্বামী রাতে যখন একা থাকে তখন আমার ছবিটা মোবাইলে বের করে দেখবে আর কান্না করবে, আর তাকে আমি স্বামী আমার কলা ছেড়ে দিয়ে মাটির দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা শাহিদ,
তোমার কাছে আমি কি এত বড়ই পাপ করেছি যে যার কোনো ক্ষমা হয় না? আমাকে মাফ করে দিয়ে বুকে জড়িয়ে ধরো, বলা যায় না সামিয়া আমি তোমায় ভালোবাসি? বেশ, তোমাকে বলতে হবে না। আমি যেহেতু খুব বেশি পাপ করে ফেলেছি যার কোনো ক্ষমা নেই, তাহলে আমি চলে যাব তোমাকে ছেড়ে। কোনো দিন আর আসবো না ভালোবাসার দাবি নিয়ে। বলে সামি আমার কাছ থেকে হাত ছাড়িয়ে হাঁটা ধরবে, অমনি আমি ওর হাত টেনে ধরে আমার বুকে জড়িয়ে ধরলাম। কোথায় যাবি তুই আমাকে ছেড়ে? আমি যাবো তোর সাথে সেই অচনপুরের রচনা পথে। হাঁটবো দুজন একসাথে, 2 হাত ধরে। আমার কথা শুনে সামি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তাহলে আমাকে তো কষ্ট কেন দিলি? আমি ওর চোখের পানি মুছে দিয়ে কপাল একটু চুমু দিয়ে বললাম, সরি জান পাখি, আর কখনো দেব না, এখন শুধু সুখ দেব। বলে ওর ঠোঁটে আমার ঠোঁট চেপে ধরলাম। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিলাম। সামি হাঁপাতে হাঁপাতে বলল, যা দুষ্টু, এতক্ষণ কেউ করে? আমি মুচকি এসে বললাম, তাহলে একটু শিখিয়ে দাও। এখন নয়, বিয়ের পর। ওরে বাবা, তাই নাকি? ওর দিকে এগোতে এগোতেই, একদম ভালো হবে না কিন্তু। আচ্ছা, আমাদের মেয়ে কই? মামুনি, আমি এখানে। পিছন থেকে কে যেন কথাটা বললো। পিছনে তাকে দেখে তো আমি বড়সড় একটা শক খেলাম। পিছনে ঘুরে দেখে তো আমি অবাক হয়ে গেলাম, কেননা দরজার কাছে দাঁড়িয়ে আছে মিম আর নেহা। আর যাকে দেখে আমি সবচেয়ে বেশি অবাক হলাম তিনি হলো প্রিন্সিপাল স্যার। আমি ভাবতেছি স্যার এখানে কেন? স্যারকে এখানে দেখে আমি কিছুটা লজ্জা পেয়ে গেলাম, কারণ একজন কলেজের প্রিন্সিপাল স্যারের সামনে একজন ম্যামের সাথে রোমান্স করাটা লজ্জারই ব্যাপার। মিম এসে আমার কোলে উঠলো। আমি ওকে কোলে তুলে নিয়ে কপালে একটু চুমু দিলাম। প্রিন্সিপাল স্যার আমাদের দিকে এগিয়ে এসে মুচকি এসে বলল, তাহলে সামিয়া, তুই অনেক কষ্টে তোর ভালোবাসার মানুষকে কাছে পেলি। সামিয়ার প্রতিউত্তরে একটা মুচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ মামা, পেয়েছি, তবে এখানে তোমার অবদানটাই বেশি। প্রিন্সিপাল স্যারকে সামিয়া মামা ডাকায় আমি নেহা খুব অবাক হলাম। আমি সামিয়াকে বললাম, মামা মানে? সামিয়াকে প্রিন্সিপাল স্যার কিছু বলতে না দিয়ে তিনিই বললেন, অবাক হওয়ার কিছুই নেই, আমি সামিয়ার মামা, আর সামিয়া হলো আমার একমাত্র বোনের একমাত্র মেয়ে। কিন্তু আমাকে আর বলতে না দিয়ে প্রিন্সিপাল স্যার বললেন, হ্যাঁ, তুমি হয়তো ভাবতেছো যে আমার বাসায় সিলেটে হলে আমি এখানে কেন, আর সামিয়া বা তোমাকে আমার কথা বলেনি কেন, তাই তো? হ্যাঁ স্যার। আসলে ঢাকায় আমাদের একটা কোম্পানি আছে আর কয়েকটা বাসা আছে যেগুলো বর্তমানে ভাড়া দেওয়া আছে। আমি এইগুলো দেখাশোনার সুবাদে সিলেট থেকে ঢাকায় আসি আর এইখানে লেখাপড়া শুরু করি। আর আজকে আমি এই কলেজের প্রিন্সিপাল। আর আমি বাসায় মানে সিলেটে তেমন যাই না, যার জন্য সামিয়াদের ওখানেও যাওয়া হয় না। আর এই জন্যই তোমার সাথে আমার পরিচয় নেই, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, কিন্তু সামিয়া যে বললো আপনার অবদান বেশি, এটা কেন বললো? তাহলে শোনো, সামিয়া লেখাপড়া শেষ করে জব করতে চাইলে ওর বাবা মা নিষেধ করে, কিন্তু সামিয়া জব করবেই। একই কথা, জব করবেই। ওর বাবা মা আর ওকে বাধা দেয়নি, কারণ তোমাকে হারানোর পর থেকে সামিয়া একেবারে ভেঙে পড়েছিল। এখানে জয়েন করার কয়েক মাস আগে কিছুটা সুস্থ হয়ে উঠেছিল, যার ফলে সামিয়ার মা বাবা আর তাকে জব করতে বাধা দেয়নি। যদি আবার তাদের একমাত্র সন্তান আগের মতো অসুস্থ হয়ে পড়ে তাহলে তারা কিভাবে থাকবে? এই জন্য তাকে জব করতে অনুমতি দেয়, যাতে সে সুস্থ থাকে, ভেঙে না পড়ে। এরপরে তাকে আমার এখানে ঢাকায় পাঠানো হয়। আর আমাদের কলেজে একটা ইংলিশ টিচার প্রয়োজন ছিল। সামিয়ার রেজাল্ট ভালো হয়, তাকে এখানে জব পেতে কোনো সমস্যা হয়নি। এরপরে যেদিন তুমি সামিয়াকে বরণ করে নিতে যাও, সেদিন সামিয়া তোমাকে দেখার পর থেকে কেমন জানি চিন্তিত হয়ে পড়েছিল। তবে তার চিন্তার মাঝে আমি দেখতে পেয়েছিলাম কোনো অমূল্য সম্পদ হারানোর পর খুঁজে পাওয়ার আনন্দ। সেই দিন সামিয়া স্টেজ থেকে নেমে সোজাসুজি আমার রুমে আসে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা, তোকে সেই তখন থেকে চিন্তিত মনে হচ্ছে? সামিয়া তখন আমাকে বলেছিল, মামা, আজকে যে ছেলেটা আমাকে বরণ করে নেওয়ার জন্য স্টেজে উঠেছিল সে কে? প্রিন্সিপাল স্যার বলল, কেন মা, তুই কি শাহিদ হাসানের কথা বলেছিস? হ্যাঁ। সে হলো আমাদের কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র, খুবই ভদ্র এবং মেধাবী। আর আরেকটা পরিচয় হলো সেখানকার বিশিষ্ট ব্যবসায়ী আখতারুজ্জামানের ছেলে। আর আখতারুল হলো আমার বেস্ট ফ্রেন্ড। আখতারুজ্জামান কি তার আসল বাবা নাকি অন্য কিছু? না, আসল নয়। আজ থেকে প্রায় 3 বছর আগে আখতারুজ্জামান সাহেব রাস্তা দিয়ে হেঁটে আসছিল, আর তার বিপরীত দিক থেকে একটা ট্রাক হর্ন দিতে দিতে আসতেছিল, কিন্তু সেদিকে তার খেয়ালই নেই। হঠাৎ করে কে যেন তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, যার ফলে সে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পায়। আর যে তাকে ধাক্কা দিয়েছিল সে হলো শাহিদ হাসান শাহী। এরপর থেকেই আখতারুল শাহিদ হাসান শাহীকে সকলের কাছে থেকে তার ছেলে হিসাবে পরিচয় দেয়। আর তার মৃত্যু কয়েক মুহূর্ত আগে সমস্ত সম্পত্তি শাহিদ হাসানের নামে করে দিয়ে যায়। কিন্তু আখতারুজ্জামানের কি কোনো পরিবার নেই? ছিল, কিন্তু আজ থেকে 8 বছর আগে
একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ও কিন্তু তুই এত কিছু জানতেছিস কেন? এরপরে সামিয়া জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মামা এই শাহিদই হলো আমার সেই শাহিদ যে একটা মেয়েকে রেপ করার চেষ্টা করেছিল। কি? এটা আমার কখনো বিশ্বাস হবে না। তোদের মধ্যে কোনো ভুল হয়েছে। যেই ছেলে একটা মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে নিজের বোনের মর্যাদা দেয়, যেই ছেলের সঙ্গে শয়ে শয়ে মেয়ে ঘোরাফেরা করে, তারপরেও সে তাদের দিকে ফিরেও তাকায় না, সেই ছেলে কি করে এসব একটা জঘন্য কাজ করতে পারে? নিশ্চয় তোদের মধ্যে কিছু একটা ভুল হয়েছে, নইলে ওই মেয়ে রিপা মিথ্যা নাটক করেছে। আমার তো তাই মনে হয়, আমার শাহিদ এরকম কাজ করতেই পারে না। এরপরে সে কান্না করতে করতে সেন্সলেস হয়ে পড়ে। একটুবারে সেন্স পেলে সে তার ভাড়া বাসায় চলে যায়, তবে সেটাও আমার বাসা। কয়েকদিন পরে সে আমার কাছ থেকে ছুটি নিয়ে রাজশাহীতে যায়। এরপর সেখান থেকে সোজাসুজি আমার কাছে এসে বলল, মামা আমায় হেল্প করতে হবে একটা। কি করতে হবে বল? তবে আমার পরিচয় যেন কেউ না জানতে পারে। ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। এরপর থেকে সামিয়া আর আমার মিশন শুরু হয়। কি করে তোমাকে সামিয়ার প্রতি আকৃষ্ট করা যাবে। আমি বুদ্ধি বের করে তোমাকে সামিয়ার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিলাম, কিন্তু সেখানে কাজ হলো না। এরপরে সামিয়ার বুদ্ধিতে একটা ট্যুরের ব্যবস্থা করলাম, যেটা এর আগে কলেজ থেকে কয়েক বছর ধরে বন্ধ ছিল। এটা শুধু সামিয়ার জন্য করা হয়েছিল, আর উদ্দেশ্য ছিল তোমাকে সামিয়ার প্রতি আকৃষ্ট করা, কিন্তু এখানেও কাজ হলো না। এরপর নেহা আর সামিয়ার বুদ্ধিতে সামিয়াকে তোমার বাসায় পাঠিয়ে দিলাম। তবে আমার আর সামিয়ার সম্পর্কে নেহা কিছুই জানতো না, কিন্তু তোমার বাসায় সামিয়া অনেক অত্যাচার সহ্য করেছিল, যেটা সামিয়া আমাকে না বললেও আমি জানতে পেরেছিলাম। অনেক অত্যাচার অপমান সহ্য করার পর আজকে আমার ভাগ্নি তার ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েছে। একজন মানুষ তার ভালোবাসার মানুষটাকে কতটুকু ভালোবাসলে তার দেওয়া অপমান, তার দেওয়া অত্যাচার সহ্য করে শুধু তাকে পাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনতো, তা আমি আমার ভাগ্নিকে না দেখলে বুঝতেই পারতাম না। ভালোবাসার মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, সন্দেহ হতেই পারে, একজন অপরজনকে ভুল বুঝবেই। আর এর অর্থ এই নয় যে সেও তাকে ভুল বুঝবে, তার প্রতি অত্যাচার করবে। এটি কিন্তু ঠিক নয়। পরিশেষে তোমাকে একটা কথাই বলি, আমার মেয়ে তোমাকে খুবই ভালোবাসে, যেটা আমি না দেখলে বুঝতেই পারতাম না। সো সাহিদ, তুমি আর তাকে কখনো কষ্ট দিও না। না স্যার, আর কখনো কষ্ট দেব না, এখন থেকে সুখে রাখবো। গুড, তাহলে আমি আসি। আর তোমরা চাইলে আজকে ঘোরাফেরা করে আসতে পারো, আজকে তোমাদের ছুটি। সামি খুশি হয়ে মামাকে বলল, থ্যাঙ্কস মামা। প্রিন্সিপাল স্যার মুচকে এসে সামির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার পাগলি মেয়ে। প্রিন্সিপাল স্যার রুম থেকে বের হয়ে গেলেন। স্যার যাওয়ার পর নেহা বলল, আচ্ছা ভাবি, আমি একটা জিনিস বুঝলাম না। কি বুঝলে না ননদি? বিয়ে না হতে এত ভাবি ননদ ডাকাটা কি? বিয়ে হলে না জানি কি হয়। ও হ্যালো, এটা আমাদের ভাবি ননদের ব্যাপার, আপনাকে কেউ নাক গলাতে বলেনি। আর কি বলে বিয়ে, তাই না? দাঁড়াও, আজকে আব্বুকে ফোন দিয়ে বিয়ের ব্যবস্থা করতে বলতেছি। এই না না, এখন আমি বিয়ে করার প্যারা সহ্য করতে পারবো না। কি? আমি প্যারা? আমাদের কথা শুনে নেহা দাঁত কেলে হাসতেছে। না না, আপনি কেন প্যারা হতে যাবেন? আপনি তো হলেন আমার মেয়ের ভদ্র আম্মু, তাই না আম্মু? হ্যাঁ বাবা, কিন্তু আমার আম্মুতে। এটা তোমার আম্মু? এটা তো আমার মা মনে হয়। সামি মিমকে আমার কোল থেকে ওর কোলে নিতে নিতে বলল, আমি তোমার আম্মু, আমি তোমার মামুনি, বুঝেছো আম্মু? মিম সামির গলা জড়িয়ে ধরে বলল, হ্যাঁ আম্মু, বুঝেছি। ওকে সোনা। ভাবি, আমি কিন্তু আমার উত্তর এখনো পেলাম না। বাসায় যে ফ্রি টাইমে কথা বলবো, বুঝেছো? চলো আজকে ঘুরতে যাই। ঠিক আছে চলো। কতদিন পরে আজকে দুজনে ঘুরতে যাব ভাবতে মনের মধ্যে একটা অজানা অনুভূতি জেগে উঠলো। আজ থেকে 3 বছর আগে কত একসাথে ঘোরাঘুরি করেছি, কতদিন পরে আজকে আবার ঘুরতে বেরোচ্ছি। তবে সেই দিনগুলো আজকের দিনের মধ্যে পার্থক্য হচ্ছে, সেদিন ছিল আমার মাথার উপর পিতা নামক একটা ছাদ, আর আজকে আমি হয়ে গেছি একজন পিতা নামক ছাদ। ভাবতে অন্যরকম একটা অনুভূতি ফিল করতেছি। আজকে আমার আছে একটা নিষ্পাপ মেয়ে, আর আছে একটা সহজ সরল মনের অধিকারী একটা বোন, যার মধ্যে নেই কোনো অহংকার। তাকে যদি বলি, আপু তোর কি কিছু জামা কাপড় প্রয়োজন, সে বলবে, না ভাইয়া আমি এতেই ঠিক আছি। অন্য কেউ হলো হয়তো আমার সম্পদে বড়াই করে নিজে আধুনিক হয়ে থাকতো, কিন্তু আমার বোন ঠিক তার বিপরীত। যাই হোক, সামি, মিম, নেহা আর আমি সামির রুম থেকে বের হয়ে ক্যাম্পাসের দিকে হাঁটা ধরলাম। ক্যাম্পাসে বসতে আমার বন্ধুরা আমাদের সামনে এসে উপস্থিত হলো। আমি কিছু বলতে যাবো, তার আগে রিয়াদ বলল, কি মামা, কোথায় যাও? আমাদের বাজির কথা মনে নেই? এই রে, আমার তো মনেই ছিল না। কি জন্য যে বাজি ধরতে গেলাম। আরে কিসের বাজি কথা বলতেছিস?
ও ভাই, তুই ভাবিকে পেয়ে আমাদের ভাজির কথা ভুলে গেলি। আমাদের জন্য তুই আজ তোর এক্স গার্লফ্রেন্ডকে ফিরে পাইলি, আর আমাদের কি ভুলে গেলি? আচ্ছা, তোরা কি চাস? আমাদের তিনজনকে মোট 5,000 টাকা দে, তাহলেই হবে। কি 5,000 টাকা? মানে 5-এর পরে 3টা শূন্য? ভাই, এত টাকা আমার কাছে নাই। তুই আমার ভালো গোলুমুলু বন্ধু, তাই না? একটু কম কর না দোস্ত। আমি তোর গুলুমুলু বন্ধু, ভালো বন্ধু, সব কিছু। এখন টাকা বের কর। এইসব ইমোশনাল কথা বলে কাজ হবে না, টাকা বের কর। কি করি 5,000 টাকা? ইস, খেলে তো বন্ধুরাই খাবে। দিয়ে দিই। পকেট থেকে মানি ব্যাগটা বের করেই সামিয়া ওর ব্যাগ থেকে 5,000 টাকা বের করে দিল। ওরা সামিয়ার থেকে নিতে না চাইলেও সামিয়া জোরাজোরিতে নিতে রাজি হলো। আমি বন্ধুদের থেকে বিদায় নিয়ে সামিয়া, নেহা আর মিমকে নিয়ে ক্যান্টিনে গেলাম। ক্যান্টিনে গিয়ে কিছু খাওয়ার পর ওদেরকে নিয়ে পার্কিং লটে আসলাম। এরপর চারজনই চাপাচাপিভাবে বাইকে উঠে বসলাম। বাসায় এসে গোসল করে গাড়ি নিয়ে বের হলাম ঘুরতে। লাঞ্চ করে আবার ঘোরাফেরা করে ওদেরকে নিয়ে এতিমখানে আসলাম। সেখানে বাচ্চাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। তবে এতিমখানা বাচ্চাদের জন্য খাবার নিয়ে গেছিলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা ডিনার করে সকালে মিলে আড্ডা দিতে বসলাম। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি আমার রুমে গেলাম। আর সামিয়া, মিম আর নেহা রুমে গেল। রুমে এসে রাফিকে ফোন দিলাম। একবার ঢুকতে রিসিভ করলো। কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আমার বাসার সবাই কেমন আছে? সুস্থই আছে। আন্টিও এখন মোটামুটি সুস্থ, কিন্তু আন্টির মাঝে তো তোর কথা ভেবে অসুস্থ হয়ে পড়ে। আর তোর বাবা আর ভাইয়া তো প্রতিদিন আমার কাছে আসে, এসে বলে যে তুই কোথায় আছিস, আমি জানি কি না। ও আচ্ছা, শোন, তোকে যে জন্য ফোন দিয়েছি বল। এরপর আমি আজকে স্বামীর সাথে যা কিছু হয়েছে সব বললাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আর তুই তাড়াতাড়ি বাসায় আয়। চেষ্টা করব। রবির সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। একটুবারে ঘুমের রাজ্যে পাড়ি জমালাম। আড্ডা দিয়ে রুমে গিয়ে শুয়ে থেকে নেহার সামিয়াকে বলল, ভাবি তুমি কিন্তু বললে না। বলতেছি মাই ডিয়ার ননদি, শোনো এবার। এরপর সামিয়া নেহাকে আমার আর সামিয়ার প্রথম দেখা থেকে শুরু করে আমাদের প্রেম, ঘোরাফেরা, আমার পরিবার, সবকিছুই মিথ্যা নাটক। এরপরে সবকিছু বাসা থেকে বের করা পর্যন্ত যা হয়েছে সব বলল। সামিয়ার কথা শুনে নেহার চোখের কোনায় বিন্দু বিন্দু পানি জমা হয়েছে। সামিয়াকে নেহা বলল, আমার জায়গায় তুমি হলে কি করতে নেহা, বলো। ঠিক আছে ভাবি, তবে ভুল বোঝাবুঝি একটা সম্পর্ককে নিমিষেই ধ্বংস করে দেয়। কিন্তু ভাবি, তোমাকেও বিষয়টা বিবেচনা করে দেখা উচিত ছিল। যাকে যা হওয়ার হয়ে গেছে, সেসব ভুলে আবার নতুন করে শুরু করো। আর একটা মেয়ে তো আছেই, একে কখনো মায়ের আদর থেকে বঞ্চিত করো না প্লিজ, এটা আমার অনুরোধ। সামিয়া মিমকে জড়িয়ে ধরে বলল, না রে পাগলি, এটা আমার মেয়ে, একে কখনো আমার আদর থেকে বঞ্চিত করবো না। বলে সামিয়া মিমের কপালে একটা চুমু দিল। এরপর সামিয়া নেহা ঘুমিয়ে পড়লো। ফজরের আজানে আমার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে অজু করে নামাজ পড়ে নেহার রুমে গেলাম। নেহার রুমে গিয়ে নেহা আর সামিয়াকে নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগিয়ে দিলাম। সামিয়া নামাজ পড়ে নাস্তা তৈরি করার জন্য রান্না করে গেল। আমি নিষেধ করলাম, কিন্তু সে নাস্তা তৈরি করবেই। আমি আর বাধা দিলাম না। নাস্তা করে গাড়ি নিয়ে কলেজে গেলাম। কলেজে যাওয়ার পর ক্লাস শেষ করে আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। লেখাপড়া করে আড্ডা দিতে বোন, মেয়ে আর মেয়ের মাকে নিয়ে ঘোরাফেরা করতে কেটে গেল 1 বছর। এই 1 বছরের মধ্যে এখন আমি আমার পরিবারের সাথে দেখা করিনি। আম্মু এখন পুরোপুরি সুস্থ। রাভির ফোন দিয়ে মাঝে মাঝে আম্মুর সাথে কথা বলি। আম্মু অনেকবার বাসায় যেতে বলেছি, কিন্তু যাইনি। যাও হবে কিনা তা জানি না। আর এই 1 বছরের সবচেয়ে বড় পরিবর্তন হলো আমি আর সামিয়া আগের তুলনায় বেস্ট কাপল হয়ে গেছি। হ্যাঁ, আপনি তো ঠিকই ধরেছেন, আমার আর সামিয়ার এখন বিয়ে হয়নি। সামিয়ার বাবা মা মাঝে মাঝে এসে আমাদের সাথে দেখা করে যেতেন। আর সামিয়া খুব কম সময় রাজশাহীতে, মানে তার বাবা মায়ের কাছে যেত। আমার লেখাপড়া শেষ করে ব্যবসার হাল ধরেছি। ভাবতেছি সামিয়াকে বিয়ে করে লাইফটা সাজানো শুরু করব। নেহা আবার মেডিকেল ফার্স্ট ইয়ারে। আর আমার মেয়ে এখন আমার আর মামুনিকে সবসময় জ্বালিয়ে মারে। একটু বড় হয়েছে তো তাই। আর আমার বন্ধুরা এখন জব করতেছে। আজকে বিকাল 4টায় অফিসে একটা মিটিং আছে। মিটিং সম্পর্কে আমি তেমন কিছু জানি না, মানে কার সাথে হবে তাও জানি না। সবকিছু আমার প্রিয় তিশা মানে বর্ষা রেডি করেছে। আর হ্যাঁ, এমডি আঙ্কেল এখানে আর জব করে না, কারণ তার ছেলে তাকে নিয়ে খুলনায় থাকে। হলরুমে ক্লায়েন্টরা বসে আছে আমার জন্য। একটু পরে আমি আমার পেয়ে তিশার হলরুমে ঢুকলাম। রুমে ঢুকে তাদের সাথে কথা বলতে এক জায়গায় আমার নজর আটকে গেল, কারণ সেখানে ছিল আমার বড় ভাই সাইম আহমেদ। সে আমার দিকে একদিনে তাকিয়ে আছে। তাকে দেখার পরে আমি সাথে সাথে হলরুম থেকে বের হয়ে আমার কেবিনে আসলাম। আমার এমন বিহেভ দেখে তিশা আমার কাছে এসে বলল, সাজিদ,
তোমার কি হয়েছে? আমি ঠিক আছি। তুমি যদি পারো তাহলে মিটিংটা কমপ্লিট করো, আর না পারলে ক্যান্সেল করো। ঠিক আছে, আমি পারবো। গুড। আমি বাসায় গেলাম, আর অফিসটা তুমি সামলে নিও। ওকে। আমি অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে কারোর সাথে কথা না বলে রুমে গেলাম। রুমে এসে অফিসের ব্যাগটা ছুঁড়ে ফেলে বেডের এক পাশে বসে ভাবতে লাগলাম, ভাইয়া কেন তুমি আবার আমার সামনে আসলে? তুমি বলেছিলে আমি পাপী, আজ কেন আবার আমার সামনে আমাকে সে কাল অতীতকে মনে করিয়ে দিচ্ছ? একটু পরে সামি এসে আমার সামনে বসে আমার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে তোমার? এমন করছো কেন? কি হয়েছে আমায় বলো। আমি আমার আবেগকে আর ধরে রাখতে পারলাম না। সামিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে ভাইয়ের কথা বললাম। সামি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শায়দ সবকিছু ভুলে যে চলো না আবার আমরা সেই জীবনে ফিরে যাই, যেখানে থাকবে পরিবারের সব লোকেরা, একসাথে বসে লাঞ্চ করব, ডিনার করব, যেখানে আমাদের ছেলেমেয়েরা খেলার সাথী পাবে, তাদের দাদা দাদিকে পাবে। তা সম্ভব নয় সামিয়া। কেন সম্ভব নয় বলো? তারাও তো আমার মতো ভুল করেছিল। আমাকে যদি মাফ করতে পারো তাহলে তাদের কেন পারবে না? মনে করো তোমার ছেলে যদি একটা মেয়ের সাথে একা একটা রুমে থাকে, আর মেয়েটা যদি চিৎকার করে মিথ্যে বলে তোমার ছেলেকে দোষী সাব্যস্ত করে, তাহলে তুমি সেখানে যে আর কি করবে তাহলে বলো? আসলেই তো, আমি তো এভাবে ভেবে দেখিনি। স্যামের কথায় লজিক আছে। আচ্ছা ভেবে দেখি। কোনোভাবে ভাবি নেই। আমি আর কতদিন এইভাবে থাকবো বলো? আমার তো শ্বশুর বাড়িতে যেতে ইচ্ছে হয়, তাই না? ও তাহলে এই ব্যাপার, বলবে তো তাহলে? এদিকে এসো, আজকে জন্য কিছু দিয়ে দিই। আমি এখন এসব চাই না, একেবারে বিয়ের পর। তা তো বললে হবে না জান পাখি। স্যামিকে কাছে টেনে নিয়ে এই না, ওকে কিছু বলতে না দিয়েই ও ঠোঁটগুলো এক করে নিলাম। একটু পরে স্যামি রেসপন্স দিতে লাগলো। হঠাৎ করে আমার মেয়ে এসে বলল, কি ব্যাপার, তোমরা এখানে রোমান্স করতেছো আর আমরা তোমাদের ডাকতেছি? তুতলি এই কথাটা বললো। আসল বয়সটা ঠিকই বেড়েছে, কিন্তু কথাগুলো এখন স্পষ্ট হয়নি। আমি সাথে সাথে স্যামিকে ছেড়ে দিলাম। আমার মেয়ে ফিক করে এসে দিয়ে দৌড়ে এসে ওর মায়ের কোলে উঠলো। আমাদের বিয়ে না হওয়ার পরেও মিম আম্মু বলে ডাকতেছে বলে আপনারা কিছু মাইন্ড করেন না। কয়েকদিন পরে বিয়ে করে ফেলবো। আপনাদের সকলের দাওয়াত, তবে গিফট ছাড়া কেউ বিয়েতে আসলে তার দাওয়াত বাতিল বলে গণ্য করা হবে। স্যামি নিচের দিকে তাকিয়ে বলল, মেয়ের সামনে মান সম্মানটা খাবে আমার। ফ্রেশ হয়ে এসো, একসাথে ডিনার করবো। আমি কিছু না বলে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে ডিনার করতে নিচে গেলাম। এরপর ডিনার করে আড্ডা দিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে আমার মেয়েটাকে ঘুম ভাঙলো। আমার মেয়ে এসে আমাকে বলল, বাবাই কালাটা না তোমার ডাকতে। ঠিক আছে আম্মু, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা বাবাই। আমি ফ্রেশ হয়ে সিঁড়ি দিয়ে নামতেই ড্রয়িং রুমের সোফায় আমার নজর গেল। বসে থাকা লোকদের দেখে আমি সিঁড়িতে দাঁড়িয়ে গেলাম, কারণ তারা হলেন আমার মা, বাবা, ভাই, ভাবি আর একটা ছোট্ট বাচ্চা। তাদের দেখার পরে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কতদিন পরে আসি চেনা মুখগুলো দেখতেছি। যদি আমি লুকিয়ে লুকিয়ে তাদের দেখেছি, কিন্তু সেই দিনের দেখা আর আজকের দেখার মধ্যে অনেক পার্থক্য। আমাকে দেখার পরে আমার আম্মু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল, কেমন আছিস বাবা? আমাদের কথা কি তোর একবারের জন্য মনে পড়েনি? শরীরে কি অবস্থা করেছিস? মুখে চোখে চুমু খেতে খেতেই বলল। আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম, তোমাকে ছাড়া কি করে ভালো থাকি আম্মু? অনেকক্ষণ ধরে কান্না করার পর আম্মু একটু শান্ত হলো। তবে আজকের এই কান্না কেন যেন হারানো রত্নকে ফিরিয়ে পাওয়ার কান্না। যেটা কষ্টের কান্না নয়, সেটা হলো সুখের কান্না। আমি আম্মুকে নিয়ে আব্বুর আর যারা ছিল তাদের সামনে যেতে আব্বু এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে মাফ করে দে বাবা, আমি বিনা দোষে তোমাকে বাসা থেকে বের করে দিয়েছি। আমি আব্বুকে জড়িয়ে ধরে বললাম, ছি আব্বু, কি বলতেছে এসব? ছেলের কাছে কখনো বাবা মাপ চায়? আর আমি তোমাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। শাহিদের আব্বু শাহিদের কথা শুনে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। মনে মনে ভাবতেছে, আমার ছেলে আমাদের এত ভালোবাসে আর আমরা তার উপর একটা মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়ে বাসা থেকে বের করে দিয়েছি। আমি আব্বুকে ছাড়িয়ে দিয়ে ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। কতদিন পর আজকে আমাদের দুই ভাইয়ের একসাথে দেখা। ভাইয়া কান্না করতে করতে বলল, প্লিজ সাজিদ, তুই আমাদেরকে ক্ষমা করে দে। আমরা না বুঝে তোকে বাসা থেকে বের করে দিয়েছি। ভাইয়া, আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিয়েছি। কারো প্রতি আমার কোনো রাগ নেই। আমার যে কেউ হলে তাকে এই পরিস্থিতির শিকার হতে হতো। সো বাদ দাও এসব। কি করবো বলেন? তারা হয়তো না বুঝে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, তারা ভুল বুঝে আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমার কাছে তাদের দেওয়া ভালোবাসার কাছে তাদের দেওয়া কষ্টগুলো নিমিশে হার মানিয়ে নেবে। সেই ছোট্টবেলায় আমি যখন স্কুলে পড়তাম, তখন আব্বু আমাকে তার ঘাড়ে করে স্কুলে দিয়ে আসতেন। যদিও গাড়ি ছিল, আবার যখন স্কুল ছুটি থাকতো তখন তিনি আমাকে তার ঘাড়ে নিয়ে শিশু পার্কে নিয়ে যেতেন। আমাকে আনন্দ দেওয়ার জন্য নিজে আমার সাথে খেলতেন। আম্মুর কথা আর কি বলবো, আম্মু আমাকে বাইরে থেকে বেশি ভালোবাসতো।
যদি একটা মিথ্যে কারণে তারা আমাকে ভুল বুঝেছিলেন, কিন্তু আমার বাবা মায়ের জায়গা যে কোনো বাবা মা থাকলে একই কাজ করত। আমার মনে হয় তাদের প্রতি একটা অভিমান ছিল, যে অভিমানের জন্য আমি তাদের কাছে ফিরে যেতে পারিনি। কিন্তু গতকাল স্বামীর কথার দ্বারা সেই অভিমান আমার মন থেকে দূরে চলে গিয়েছে। আমার ছিল এরূপ মিথ্যা নাটকের রূপার সম্মুখীন হতো, আর আমি সেই মুহূর্তে কী করতাম? নিশ্চয়ই এরকমই করতাম যেটা আমার বাবা মা আমার সাথে করেছে। এইসব ভেবে বুঝলাম আসলে মা বাবার এখানে কোনো দোষ নেই। তাছাড়া তারা অনেক কষ্ট পেয়েছে। জীবনের শেষ পর্যায়ে তাদের একটু হাসি খুশি রাখা প্রতিটা সন্তানের কর্তব্য। এরপর আমি ভাবির কাছে এসে বললাম, ভাবি কেমন আছো? ভাবি একটা মুচকি হেসে বলল, আগে ভালো ছিলাম না, কিন্তু এখন আমার ভাইকে পেয়ে ভালো আছি। এই কি অবস্থা করেছে শরীরের? আমার যা তোমার ঠিক মতো সেবা যত্ন করে না নাকি? ভাবির কথা শুনে আমার বাসাতে হাসির রোল পড়ে গেল। আমি আর সামিয়া মাথা নিচু করে আছি। আমি লজ্জা মুখে মুখে বললাম, আরে ভাবি তেমন কিছু না। বুঝি বুঝি দেবরজি, সব বুঝি। আচ্ছা ভাবি, এই বাচ্চাটাকে ভাইয়ের কোলের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম, কে এটা? এটা হলো তোমার একমাত্র আদরের ভাতিজা আব্দুল্লাহ আল রাফি চৌধুরী। বাহ, খুব সুন্দর তো। দেখতে হবে এই ভাতিজাটা কার। মাশাআল্লাহ। আমি মুচকে এসে বললাম, এসব কথা এখন বাদ দে, এখন বলো তোমরা বিয়ে কবে করছো? আব্বুর কথা শুনে তেমন অবাক হলাম না, কারণ যে কেউ আমাকে আর স্বামীকে দেখে মনে করবে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। আমি আব্বুকে বললাম, আব্বু আমরা এখনো বিয়ে করিনি। কি? তাহলে সামিয়া এখানে কেন? আসলে আঙ্কেল, এরপরে সামিয়া সব কিছু বলো। যাক, খুব ভালো। তাহলে আমরা ধুমধাম করে বিয়ে দিতে পারবো। ঠিকই বলেছেন আম্মু, তাই তো বলি আমাদের দেবরজির শরীর এমন কেন। ভাবির কথা শুনে আবার সবাই হাসতে লাগলো। স্বামীর দিকে তাকে দেখে মাথা নিচু করে মুসকে মুসকে হাসতেছে। আমি লজ্জা পেয়ে সোফা থেকে উঠে আব্দুল্লাহকে রেখে রুমের দিকে আসার জন্য পাওয়ারাতেই আমার মেয়ে বলে, এতক্ষণে নেহার সাথে রুমে ছিল, আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে কোলে নিয়ে কপালে একটু চুমুকে বললাম, কি হয়েছে আম্মু? বাবা এই লড্ডুতে। মিমকে আমি আমার আম্মুকে দেখিয়ে বললাম, এটা তোমার দাদি। ভাইকে দেখিয়ে দিয়ে বললাম, এটা তোমার বড় আব্বু। আর ভাবিকে দেখিয়ে বললাম, এটা তোমার বড় আম্মু। আর ছোট বাচ্চাটাকে দেখিয়ে দিয়ে বললাম, এটা হলো তোমার বড় ভাইয়া আব্দুল আল রাফি। এরপরে আমি আমার আব্বুকে দেখিয়ে দিয়ে বললাম, এটা হলো তোমার দাদু। মিম খুশি আমার কোল থেকে নেমে গিয়ে আব্বুর কোলে উঠে গিয়ে বলল, তিমতালে আমার দাদু আতলে আমালে খুলতে নিয়ে যাবেলে, আমালে চকলেট কিনে দেবেলে। কিন্তু তোমাকে তো চিনলাম না আপু। আমার নাম মিম হাতান, আমার বাবার নাম তাইদ হাতান, আর আমার মামনির নাম তামিয়া আতাতার। বুঝে তো? আমার আব্বু মিমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ রে আমার পাকা বুড়ি, আমি বুঝেছি। আব্বুর কথা শুনে মিম খিলখিল করে হেসে দিল। কেউ কখনো এভাবে আদর করে কথা বলেনি। আমি আব্বুকে বললাম, আমি তোমাদের মিমের সম্পর্কে বলতেছি। মিম, তুমি তোমার আন্টিকে ডেকে নিয়ে এসো তাম্মু। নেহার কয়েকদিন পর একটা এক্সাম আছে, সেজন্য নেহা এখন রুমে বসে থেকে পড়তেছে। মিম ওর দাদুর কোল থেকে নামতে নামতে বলল, আচ্ছা বাবা। মিম নেহাকে ডাকতে যাওয়ার পরে আমি মিমের সম্পর্কে আব্বু আম্মুকে সহ ভাই ভাবিকে সবকিছু বলে দিলাম। এরপর আমি বললাম, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন মিমকে আমি আমার মেয়ে হিসেবেই রাখবো, কোনোদিন তাকে বাবার অধিকার থেকে বঞ্চিত করবো না। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কখনো আমার মেয়েকে সব কথা বলবে না। ঠিক আছে, আর আমার নাতনি হিসাবে খুব পছন্দ হয়েছে। আমারও। বাবা, আমি মিমকে নিয়ে কি ভেবেছি জানো? কি? মিমকে আমার রাফির বউ বানাবো। কি বলো রাফির মা? ভাইয়ের কথায় সকলে হাসলাম। ভাবি হাসতে হাসতে বলল, ঠিকই বলেছ, বাড়িতেই বিয়ায় বিয়ান পাবো। ভাবির কথা শুনে আবার হাসতে লাগলাম। কদিন পরে আজ পরিবারের লোকজন মন খুলে আসতেছে, ভাবতে ভালো লাগতেছে। আম্মা আমাকে বলল, বাবা তুই মিমকে ওর আন্টিকে ডাকতে পাঠালি, ওর আন্টিকে? আম্মু মিমের আন্টি হলো নেহা, মানে আমার বোন। আজ থেকে প্রায় 3 বছর আগে একটা হাসপাতালে। এরপর সবকিছুই খুলে বললাম। কথা শেষ হতেই দেখি নেহা মিমকে কোলে নিয়ে নিচে নামতেছে। নেহা এসে আমার পাশে বসলো। আমি নেহাকে বললাম, এটা হলো আমার আব্বু। এরপর একে একে সকলের সাথে পরিচয় করে দিলাম। নেহা আমার আব্বুকে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? কষিয়ে একটা চড় মারবো বেয়াদব মেয়ে। আঙ্কেল কি? হ্যাঁ, আজ থেকে বাবা বলে ডাকবে, বাবা, বুঝেছো? নেহা আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল, হ্যাঁ বাবা, বুঝেছি। এই পাগলে মেয়ে, আর কখনো কান্না করবি না। এরপর আম্মু নেহাকে কাছে টেনে নিয়ে
আম্মু গলা থেকে একটা হার খুলে দিয়ে পরিয়ে দিয়ে বলল, বাহ, আমার মেয়েকে তো খুব মানিয়েছে। নেহা অনেকদিন পরে এমন একটা মায়ের আদর পেয়ে নিজের আবেগকে আর ধরে রাখতে পারলো না। আম্মুকে জোরে ধরে কান্না করতে লাগলো। আম্মু নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আর যেন কখনো আমার মেয়েকে কান্না করতে না দেখি। নেহা চোখের পানি মুছে দিয়ে বলল, ঠিক আছে আম্মু। গুড গার্ল। এরপর ভাইয়া নেহাকে কাছে ডেকে পাশে বসে নেহাকে বলল, কোন ক্লাসে পড়িস বোন? আমি কিন্তু তোকে তুই করেই বলবো। সমস্যা নেই ভাইয়া, আমি এবার মেডিকেল 2য় বর্ষে। ভাইয়া নেহার কপালে চুমু দিয়ে বলল, তাহলে আমাদের পরিবারের মধ্যে ডক্টর আর মাস্টার আসলো। ঠিকই বলেছো। আমার ভাই যে আমাদের এত কিছু উপহার দিবে তা ভাবতেই পারিনি। প্রথমে একটা ফুটফুটে মিষ্টি ভাতিজি, এখন আবার একটা বোন। আমিও খুব খুশি হয়েছি এদের দুজনকে পেয়ে। আরো কিছুক্ষণ কথা বলার পর আমি মিম আর আব্দুল্লাহ আর রাফিকে আমার কাছে ডাকলাম। দুজন আমার কাছে আসার পর আমি মিমকে বললাম, আম্মু এটা তোমার ভাইয়া, আর আব্বু এটা তোমার আপু, দুজনে খেলা করো। আচ্ছা আচ্ছা বাবা। মিম রাফিকে বলল, ভাইয়া তোমার নাম কি? রাফি মিমকে বলল, আমার নাম আব্দুল্লাহ আল লাপি তৌদুলি। তোমার? এ কি, আমার ভাতিজা তো দেখি আমার মেয়ের মতো অস্পষ্টভাবে কথা বলে। বাহ, এদের স্বামী স্ত্রী তো দেখি এখন থেকে মিল আছে। আমার নাম মিম হাতান। এরপরে এরা দুজন বিভিন্ন কথা বলতে লাগলো। মিম বলতেছে আমার বাবা আমাকে চকলেট দেয়, আদর করে। রাফিও তার বাবাকে তাকে কি দেয় বলতেছে। একটু পর সামিয়া এসে আমাদের নাস্তা করার জন্য ডাকলো। আমরা সকলে নাস্তা করতে বসলাম। সামিয়া আর ভাবি দাঁড়িয়ে থেকে খাবার প্লেটে তুলে দিচ্ছে। মিম আর রাফি ওদের দাদির কাছে বসেছে। ওদের খাইয়ে দিয়ে আম্মু নেহাকে খাইয়ে দিতে বললো। খাওয়া দাওয়া শেষ করে আবার সোফায় বসলাম। আব্বু আমাকে বলল, শাহিদ তোমার সবকিছু প্যাক করে নে, আজ থেকে আমাদের সাথে থাকবে, রেডি হয়ে নে। আমি কোনো কথা শুনতে চাই না। কতদিন পরে তোকে কাছে পেয়েছি, আর ছাড়তে চাইছি না। এখন তুই আমাদের সাথে থাকবি। বাবা আমি তো এখন যেতে পারবো না, আমার অফিস আছে। কিন্তু আমাকে আর বলতে না দিয়ে ভাইয়া বলল, কোনো কিন্তু নাই, তুই আজ আমাদের সাথে যাচ্ছিস, এটাই ফাইনাল। আর হ্যাঁ নেহা বোন, তুই বের হ, আজ থেকে তুই আমাদের সাথে থাকবি। স্বামীর দিকে তাকিয়ে দেখি আমার দিকে করুণভাবে তাকিয়ে আছে, মানে তার যার মতামত আছে। তাছাড়া অনেকদিন হয়ে গেল সামিয়া বাসাতে যায়নি, আর নেহারও একটা মা বাবা প্রয়োজন। বিভিন্ন দিক বিবেচনা করে আমি বললাম, ঠিক আছে চলো। আমি রুমে সে প্রয়োজনীয় পোশাকগুলো আর কিছু প্রয়োজনীয় কাগজপত্র প্যাক করে নিলাম। এরপরে তিশাকে ফোন করে বললাম, আমি 1 মাসের জন্য রাজশাহীতে যাচ্ছি, অফিসটা সামলে রাখতে। আর কোনো সমস্যা হলে আমাকে জানাতে বললাম। তিশা হ্যাঁ বলল। আর আমার তিশার উপর যথেষ্ট বিশ্বাস আছে, সে যে সব ভালোভাবে দেখাশোনা করবে। এরপর এতিমখানার ম্যানেজারের সাথে কথা বলে লাগেজ নিয়ে নিচে আসলাম। একটু পরে আমার মেয়ে, ওর মা আর ওর আন্টি একসাথে নিচে নামলো। বাসা থেকে বের হয়ে আমি দারোয়ান চাচাকে বলে গাড়ি নিয়ে বের হলাম রাজশাহীর উদ্দেশ্যে। আমার গাড়িতে আছে সামিয়া, নেহা আর ভাবি, আর ভাইয়ের গাড়িতে আছে মা বাবা, মিম, আব্দুল্লাহ আর ভাইয়া। দীর্ঘ সময় ধরে ড্রাইভ করার পর পৌঁছে গেলাম প্রাণপ্রিয় বরেন্দ্রভূমি রাজশাহীতে। বাসায় পৌঁছে আমি আমার রুমে গেলাম। ভাবি নেহাকে রুম দেখিয়ে দিলেন, আর সেখানে সামিয়া আর মিমও গেছে। ফ্রেশ হয়ে নাস্তা করে আমি আর মিম সামিয়া বের হলাম সামিয়াদের বাসায়। নেহা আসেনি, ও শরীর ক্লান্ত, তাই রেস্ট নিচ্ছে। হবু শ্বশুরবাড়ি পৌঁছানোর পরে তারা তাদের মেয়ে এবং সঙ্গে একটা কিউট নাতনি পেয়ে খুশি হয়ে গেছে। শ্বশুরবাড়ি জামাইয়াদের পাওয়ার পরে আমি মিমকে নিয়ে বাসায় আসলাম। সামিয়া আসতে চেয়েছিল, কিন্তু আমি নিয়ে আসিনি, কারণ সামিয়ার বাবা মা তাদের মেয়েকে অনেকদিন পর আজকে পেয়েছে, তারাও ওর সাথে কিছু কথা বলবে, আড্ডা দিবে, এই জন্য আনিনি। বাসায় এসে মিম রাফিকে দেখতে পেয়ে ওর সাথে গার্ডেনে খেলতে গেল। আমি একটু রেস্ট নিয়ে বের হলাম বন্ধুদের সাথে দেখা করতে। তাদের একটা জায়গার ঠিকানা দিলাম। আমি সেখানে পৌঁছানোর পরপরই তারা দুজন, মানে রাফি আর শিফাত আসলো। ওদের সাথে বেশ কিছুক্ষণ ধরে আড্ডা দিলাম। আড্ডা দিয়ে রাত প্রায় 8টা বেজে গেল। ওদেরকে বিদায় দিয়ে কিছু ফুচকা আর কিছু চকলেট নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল বাজাতে ভাবে সে দরজা খুলে দিল। বাসার ভিতরে ঢুকে দেখি সামিয়ার বাবা, সামিয়ার মা, আমার বাবা, আমার মা আর ভাইয়ের সোফায় বসে কি যেন আলোচনা করতেছে। আমি সামিয়ার মা বাবাকে সালাম দিয়ে সিঁড়িতে আমার রুমে যাওয়ার জন্য উপরে উঠতেই আব্বু আমাকে দাঁড়াতে বলল। আমি দাঁড়িয়ে গেলাম। আব্বু আমাকে বলল, শাহিদ, এ মাসের 5 তারিখ তোমার আর সামিয়ার বিয়ে, এই বিষয়ে তোমার কোনো আপত্তি আছে? না বাবা, কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তাহলে তো আর সমস্যা নেই। তারা আরো কিছু কথা বলল, তা আমি শুনেই আমার রুমে চলে আসলাম। রুমে ঢুকে দেখি সামিয়া, নেহা, মিম, রাফি বেডে বসে আমার ল্যাপটপে কি যেন দেখতেছে। সামিয়া আমাকে দেখতে পেয়ে ল্যাপটপ রেখে আমাকে বলল, কোথায় গিয়েছিলে? বন্ধুদের সাথে দেখা করতে।
আচ্ছা ফ্রেশ হয়ে নাও। আমি আর কথা না বলে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে সামি আর নেহাকে কিছু ফুচকা দিলাম, আর কিছু রেখে নেহাকে তা ভাবিকে দেওয়ার জন্য বললাম, আর চকলেটগুলো মিম আর রাফিকে দিলাম। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে সকালে ডিনার করতে গেলাম। দুই পরিবার খুব আনন্দে ডিনার সেরে ফেললাম। ডিনার শেষে সামিয়ার বাবা মা ওদের বাসায় চলে গেল। আমিও ওদের বিদায় দিয়ে রুমে চলে আসলাম। জার্নি করার ফলে শরীরটা বেশ ক্লান্ত হয়ে পড়েছে, আর মিম ওর দাদা দাদির কাছে শুয়ে পড়েছে। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে সকলে মিলে বের হলাম শপিং মলের উদ্দেশ্যে, কারণ বিয়ের আর মাত্র 2 দিন বাকি। দীর্ঘ 4 ঘন্টার সময় নিয়ে দুই পরিবারে শপিং করা শেষ হলো। বাসে সে গোসল করে ডান্স করে বের হলাম বন্ধুদের দাওয়াত দেওয়ার জন্য। ওদের দাওয়াত দিয়ে আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকা পৌঁছে সরাসরি অফিসে গেলাম। অফিসে গিয়ে সকল স্টাফদের 2 দিন ছুটি দিলাম, আর আমার বিয়ের দাওয়াত দিয়ে আসলাম। এরপর ইতিমখানে গিয়ে বাসাদের দেখে আবার রওনা দিলাম রাজশাহীতে। বাসা আসতে রাত হয়ে গেল। ফ্রেশ হয়ে ডিনার করে পরিবারের সদস্যের সঙ্গে কিছু কথা বলে রুমে আসলাম। রুমে এসে সামিয়াকে ফোন দিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। এইভাবে ব্যস্ততার মধ্যে কেটে গেল একটা দিন। আজকে গায়ে হলুদের অনুষ্ঠান বেশ আনন্দেই কেটে গেল। সামিয়া আর আমার এক জায়গায় হলুদ সন্ধ্যার ব্যবস্থা করা হয়েছে। হলুদ সন্ধ্যা শেষে সামিয়ার ওদের বাসায় চলে গেল, আর আমি রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। আজকে আমার বিয়ে, ভাবতে নিজেকে কেমন জানি বর্বর লাগতেছে। আমার বাসা থেকে রওনা দিলাম সামিয়ার বাসার উদ্দেশ্যে। আমার গাড়িতে আছে নেহা, মিম, ভাবি, রাফি, সিফাত, ইকবাল, সাকিব আর রিয়াদ। হ্যাঁ, ওরাও এসছে। সামিয়াদের বাসা গেটের সামনে গিয়ে গাড়ি থামানো হয়। গাড়ি থেকে নেমে গেটের কাছে যেতে আমার কয়েকটা শালিকা মানে সামিয়ার কাজিনরা গেটে ফিতা বেঁধে দিয়ে বলল, টাকা ছাড়া নাকি আমাদের ভিতরে ঢুকতে দেবে না। রাফিদের বলল, কত টাকা চাই আপনাদের? ওদের মধ্যে একজন 50,000 টাকা। এত টাকা হবে না, কম করুন। ওদের মধ্যে আরেকজন বলল, 50,000 টাকা দিতে হবে। আমার বন্ধুরা ওদের সাথে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি করে অবশেষে 20,000 নিয়ে আসলো। আমি পকেট থেকে 20,000 টাকা বের করে গেটে ফিটা কেটে ভিতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই উপর থেকে আমাদের উপর ফুল ছিটানো শুরু হলো। আর এতক্ষণ মিম নেহার কাছে ছিল। বিয়ে যাবতীয় কার্যকলাপ শেষ করে সামিয়ার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলাম। সামিয়া ওর মা বাবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় প্রচুর পরিমাণে কেঁদেছে। এর আগে কখনো এমনভাবে কান্না করতে দেখিনি। আর হ্যাঁ, বিয়েতে প্রিন্সিপাল স্যার মানে সামিয়ার মামাও এসেছিলেন। গাড়িতে পুরো রাস্তা সামিয়া আমার কাঁধে মাথা রেখে কেঁদেছিল। আমি তাকে নিষেধ করিনি, কারণ সে তার মা বাবাকে ছেড়ে অন্যজনের কাছে চলে যাচ্ছে, এতে কাদাই স্বাভাবিক। বাসে পৌঁছে গাড়ি থেকে নেমে দরজার কাছে যেতেই আম্মা সে সামিয়াকে বরণ করে নিল। নেহা আর ভাবি সামিয়াকে আমার রুমে নিয়ে আসলো, আর আমি বন্ধুদের সাথে ছাদে গেলাম। ছাদে বেশ কিছুক্ষণ ধরে আড্ডা দিতেই আম্মা এসে ডেকে গেল রুমে যাওয়ার জন্য। আমি বন্ধুদের থেকে বিদায় নিয়ে ছাদ থেকে নেমে আসলাম। আমার রুমের দরজার কাছে আসতেই দেখি ভাবি আর নেহা দাঁড়িয়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না কেন তারা দাঁড়িয়ে আছে। ওদের পাওয়াটা মিটিয়ে দিতেই ওরা দুজন আমাকে কিছু টিপস দিয়ে চলে গেল। আমি দরজা খুলে ভিতরে ঢুকলাম। আমাকে দেখে সামিয়া খাট থেকে নেমে এসে আমার পা ধরে সালাম নিতে গেলে আমি আটকে আমার সামনে দাঁড় করে বললাম, আরে পাগলি, তোমার জায়গা আমার পায়ে নয়, বুকে। ওজু আছে তোমার? হ্যাঁ আছে। আমি আলমারি থেকে একটা শাড়ি বের করে দিয়ে বললাম, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে এসো। আচ্ছা। সামিয়া ওয়াশরুমে যাওয়ার পরে আমি আমার ড্রেস চেঞ্জ করলাম। একটু পর সামিয়া বের হলো। এরপর দুজন 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে আমাদের পার্থিব জীবনের জন্য দোয়া করলাম। এরপরে সামিয়াকে কোলে নিয়ে বেডের এক পাশে বসিয়ে দিয়ে আমি এর পাশে বসে পকেট থেকে নেকলেস বের করে সামিয়াকে বললাম, মনে আছে এই নেকলেসটির কথা? হ্যাঁ, এটা তো তুমি মিমির জন্য কিনেছিলে। আরে পাগলি, এটা তোমার জন্যই কিনেছিলাম, কিন্তু সেদিন তোমাকে রাগানোর জন্য মিথ্যা বলেছিলাম। সামিয়া রেগে গিয়ে বলল, কি? আমি সেদিন এত কষ্ট পেয়েছিলাম জানো? দাঁড়াও, আজকে দেখাচ্ছি মজা। এরপর সামিয়া আমাকে তার কাছে টেনে নিয়ে চারটো ট্যাগ করে দিল। অতবার আমরা হারিয়ে গেলাম এক পবিত্র বন্ধনের মাধ্যমে, ভালোবাসার অতল গভীরে। ফজরে ঘুম ভাঙলো সামিয়ার ডাকে। ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়লাম। আবার ঘুম ভাঙলো আমার মেয়ের ডাকে। বাবাই বাবাই, ও তো দাদু তোমারে ডাকে। যাচ্ছে আম্মু। আচ্ছা আম্মু, তোমার মামনি কোথায়? মামনি বললো আমুর তাতে রান্না করতেছে। ও আচ্ছা আচ্ছা আম্মু, তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা বাবা। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখি 9:30 বেজে গেছে। হ্যাঁ আল্লাহ, লোকে কি বলবে এতক্ষণ ঘুমালে। ফ্রেশ হয়ে নিচে নাস্তা করলাম। দুপুরের সময় শ্বশুর বাড়ি থেকে লোকজন আসলেন আমাদের নিয়ে যাওয়ার জন্য। আমি মিমার স্বামী বের হলাম তাদের সাথে যাওয়ার জন্য। অতবার আম্মু আব্বুর থেকে বিদায় নিয়ে রওনা দিলাম শ্বশুর বাড়িতে। সেখানে পৌঁছে আমি স্বামী আর মিম স্বামীর রুমে গেলাম। একটু পরে শাশুড়ি মা এসে নাস্তা করার জন্য ডেকে গেলেন। বেশ ভালোভাবে কেটে গেল কয়েকদিন শ্বশুর বাড়িতে। আজকে বাসায় যাব, তাই আমরা বের হলাম বাড়িতে যাওয়ার জন্য। আমাদের বাসায় পৌঁছাতে রাত হয়ে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে
ডিনার করে কিছুক্ষণ সকলের সাথে আড্ডা দিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। আমি এক পাশে, মিম মাঝখানে, আর অন্য পাশে আমাদের কিভাবে থাকতে দেখে মিম আমার গলা জড়িয়ে ধরে বলল, বাবাই, মামনি কি আমাদের সাথে থাকবে? কোনোদিন আমাকে আর সামিয়াকে এই অবস্থায় মানে একেবারে থাকতে দেখেনি তো, তাই বলতেছে। আমি সামিয়ার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম, হ্যাঁ আম্মু, তোমার মামনি আমাদের সাথে থাকবে, না হলে তোমার ভাইয়া হবে কি করে? যা দুষ্টু, মুখে কিচ্ছু আটকায় না। সত্যি আমার ভাইয়া হবে? হ্যাঁ আম্মু। মিম আর মামনির গলা জড়িয়ে ধরে বলল, কি মজালে আমার ভাইয়া হবে লে। সামিয়া মিমকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে বলল, ঘুমাও মা, অনেক রাত হয়েছে। আচ্ছা মামনি। এরপর আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বের হলাম। আড্ডা দিয়ে বাসায় এসে গোসল করে সামিয়া, মিম, নেহা আর ভাবিকে নিয়ে ঘুরতে বের হলাম। ভাবিকে আসতে বলেছিলাম কিন্তু আসবে না। অনেকক্ষণ ঘোরাফেরা করে বাসায় আসলাম। আর এইভাবে আনন্দের মাঝে অতিবাহিত হয়ে গেল 1 মাস। আজকে সবাই একসাথে ডিনার করতেছি। আমি বললাম, আব্বু, আমরা ঢাকাতে যাব। কেন? আসলে আমার অফিস, হাসপাতাল আর একটা এতিমখানা আছে, সেগুলো দেখাশোনা করার জন্য সেখানে থাকতে হবে। না যাওয়ার হবে না? আম্মু, বোঝার চেষ্টা করো, আমি সপ্তাহে 1 দিন বা 2 দিন এসে থেকে যাব। আম্মু কোনো মতে রাজি না, এছাড়া সবাই রাজি। আম্মুকে বোঝানোর পর বলল, নেহাকে আমার কাছে রেখে যেতে হবে। কিন্তু? কোনো কিন্তু নয়। ঠিক আছে। এরপর নেহাকে টিসিতে রাজশাহী মেডিকেলে ভর্তি করে দিলাম। আর আমরা আজকে সকালে ঢাকা যাওয়ার জন্য বের হলাম। আব্বু আম্মু সবার থেকে বিদায় নিয়ে বের হলাম ঢাকার উদ্দেশ্যে। তবে আসার সময় নেহা আমাকে জড়িয়ে ধরে প্রচণ্ড কান্না করেছিল। নেহাকে বুঝিয়ে সুঝিয়ে রেখে আসলাম। আমার মতে সে আমার মা বাবার কাছেই ভালো থাকবে। দীর্ঘ সময় জার্নি করে ঢাকা এসে পৌঁছালাম। গাড়ি পার্ক করে বাসায় ঢুকে ফ্রেশ হলাম। এরপরে আসার সময় যে খাবার নিয়ে এসেছিলাম তার 3 জন খেয়ে শুয়ে পড়লাম। সন্ধ্যায় সামিয়াটাকে ঘুম থেকে উঠলাম। এরপর একটু ঘোরাফেরা করে তিশাকে ফোন দিয়ে কালকে অফিসে যাওয়ার কথা বললাম। সকালে ঘুমতে করে নাস্তা করে অফিসে গেলাম। আর বাসায় সামিয়া আর মিম আছে। আর হ্যাঁ, সামিয়া এখন জব করে না, এখন সংসার সামলায়। অফিস শেষ করে বাসায় আসলাম। এরপর ওদের মা এবং মেয়েকে নিয়ে ঘুরতে বের হলাম। আর এইভাবে ঘোরাফেরা করে অফিস কাজ করে বাবার সাথে কিছু সময় দেওয়ার মাধ্যমে কেটে গেল 4 বছর। আজকে সকালে আমরা রাজশাহীতে এসেছি। এখন সকালে ডিনার করে বসে আছি, আড্ডা দিচ্ছি। হঠাৎ তাওহিদ কান্না করতে করতে আমার কাছে এসে বলল, বাবাই, আপু আমার চকলেট কেড়ে নিছে। আমি মিমকে বললাম, কি ব্যাপার আম্মু, তুমি আমার আব্বু চকলেট কেড়ে নিয়েছে কেন? মিম ওর মায়ের কোলে বসতে বসতে বলল, না বাবা, আমি তোহেদের চকলেট নিইনি। তোহেদ আমাকে দিয়েছে, আমি খেয়ে নিয়েছি। এখন এসে আবার চাচ্ছে। আমি এখন কোথায় বাবু? মিমের কথা শুনে সবাই হেসে দিল। আর তাওহিদ ভ্যা ভ্যা করে কান্না করে দিল। নেহে এসে তাওহিদের কোলে নিয়ে বলল, কি হয়েছে আমার জামাইয়ের? তাওহিদ কান্না করতে করতেই বলল, দেখতো তো তাতুলিমা, আমার ততলেট আপু নিয়ে দিতে না। ও, কিছু বুঝলে না তো? বলতেছি, তাওহিদ হলো আমার আর সামিয়ার ছেলে। বয়স 3 বছর। আমাদের বিয়ের 1 বছর পর জন্মগ্রহণ করে। আর আমার মেয়ের বয়স প্রায় 8 বছর। একটু আগেই তাদের মধ্যে চকলেট নিয়ে 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। তবে তাদের 2 ভাই বোনের ভালোবাসাটা অনেক গভীর। নেহা এখন একজন ডাক্তার, আর নেহারও বিয়ে হয়েছে একজন ডাক্তারের সাথে। তাদের আছে 2 বছরের একটা কন্যা সন্তান, যার নাম হলো মাইশা। আর আমার ভাইয়ের একটা সন্তান আব্দুল্লাহর রাফি তো আছেই, আর কোনো সন্তান নেয়নি। সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর মিম আর তাহিদ ওদের দাদা দাদির কাছে রুমে গেল থাকার জন্য। আমি আর সামিয়া চলে আসলাম আমাদের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বেডে শুয়ে পড়লাম। একটু পরে সামিয়া এসে আমার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়লো। আমি মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, সামিয়া, তুমি কি বলতে পারবে আমাদের সুখের সংসারের মধ্যে মূল উক্তি কোনটা? হ্যাঁ পারবো। বলো দেখি। আমাদের এই সুখের সংসারের মূল উক্তি হলো, এক্স গার্লফ্রেন্ড যখন ইংলিশ ম্যাম।